নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই আর ছোট দুইটা ভাই। আমরা টোটাল 4 ভাই। আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে খানিক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বাবুর্চি। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা বিভিন্ন মানুষের বিয়ের অনুষ্ঠানে অথবা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমার বাবা বাবুর্চির কাজ করতো। এভাবে গ্রামগঞ্জে হেঁটে হেঁটে আমি ছোটবেলায় দেখতাম যে বাবা বাবুর্চির কাজ করে। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমার বয়স যখন প্রায় 9 বৎসরের কাছাকাছি, তখন আমি স্কুলে পড়াশোনা করি। ওই বয়সে আমার বাবা তখন খুলনা শহরের একটা হোটেলে চাকরি নেয়। খুলনা শহরের একটা হোটেলে আমার বাবা তখন বাবুর্চির কাজ করতো। ওখান থেকে যে টাকা বেতন আমার বাবা পেত, তা দিয়ে আমাদের পরিবারটা খুব ভালোভাবে চলতো না। ছোটবেলা থেকে আমি আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখে আসছি। পরিবারে তেমন কোনো সুখ শান্তি ছিল না। নুন আনতে পান্তা পূরণের মতো অবস্থা ছিল। এরই মাঝে আমি ছোটবেলা থেকে খুব বেশি মেধাবী ছিলাম। আমার বাবা মা দুজনের অনেক স্বপ্ন ছিল। বাকি 3 ভাই যদিও পড়াশোনা ভালো ছিল না, আমি তাদের মাঝে পড়াশোনায় খুব ভালো ছিলাম, যার জন্য আব্বা মা চিন্তা করলো আমাকে দিয়ে তারা পড়াশোনা করাবে এবং আমি একদিন মানুষের মতো মানুষ হব। বাবা মায়ের এই নয়নজোড়া স্বপ্ন পূরণ করার জন্য আমি তখন স্কুলে ভর্তি হই। আমি যখন স্কুলে পড়াশোনা করি, শুধু তো স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের পিছনে অর্থেরও প্রয়োজন। কিন্তু আমাদের পরিবারের পক্ষে আমাকে অর্থের যোগান দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমার বাবা মা ভাই বোন ও ভাইয়েরা ওভাবে আমাকে টাকা পয়সা দিতে পারে না এবং টাকা পয়সা না দিতে পারার কারণে আমি সে সময় ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার পড়াশোনা বন্ধ করে দেই। ক্লাস 7-এ পড়া অবস্থায় পড়াশোনা বন্ধ করে দিই এবং পড়াশোনা বন্ধ করে দিয়ে আমার বড় ভাই তখন আমাদের এলাকাতে একটা কাজ করতো, একটা দোকানে কাজ করতো। আর আমার ছোট যে 2 ভাই আছে, এই 2 ভাইও মোটামুটি কাজে লেগে গেছে অনেক কম বয়সে। আমি শুধু পড়াশোনা করতাম। ক্লাস 7-এর বছর যখন আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না কি করা যায়। এক পর্যায়ে আমার বাবা আমাকে খুলনাতে নিয়ে যায়। আবার যেখানে কাজ করতে ওই হোটেলে নিয়ে যায়, কিন্তু হোটেলের ওই গরম আমি সহ্য করতে পারি না। হোটেলের ওই গরমে আমার জন্ডিস হয়ে যায়, আমার প্রস্রাব হলুদ হয়ে যায়। একটা পর্যায়ে আমি ওখান থেকে চলে আসি, মানে ওই খুলনা থেকে চলে আসি এবং খুলনা থেকে চলে আসার পরে বাড়ির মধ্যে বসে আছি, তেমন কোনো কাজ কাম করি না। আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা মহিলা আছে, ওনারা সবাই হাফেজা বুড়ি বলে। এই বুড়ির এই দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র বুড়ি রয়েছে। বুড়ির 1 জোড়া সন্তান হয়েছে, মানে যমজ ছেলে হয় এবং এই 2টা ছেলে 7 বছর বয়সে বুড়ির মারা যায়। বুড়ির যে 2টো সন্তান মারা যায় 7 বছর বয়সে, এইটা মারা যায় হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে। ওই পুকুরের মধ্যে বুড়ির ওই 2 সন্তান ডুবে মরে যায়। তো গ্রামবাসীর কথা হচ্ছে তার সন্তানেরা কিন্তু সাঁতার জানতো, আর 7 বছর বয়স মানে কম না, কিন্তু ওই বয়সে বাচ্চারা সাঁতরায়, কিন্তু সেই বয়সে তার 2টা ছেলে পানিতে ডুবে মরে গেল এবং ওই মৃত্যুটা ছিল খুবই আশ্চর্যজনক একটা মৃত্যু। এটা আমার জন্মেরও আগের ঘটনা এবং এরপর থেকে এই বুড়ি কিভাবে চলতো, কিভাবে খাবার খেত এবং বুড়িকে টাকা পয়সা কে দিত, এর কোনো ব্যাখ্যা আমাদের গ্রামের কোনো মানুষ দিতে পারতো না। বুড়ি ঘরের ভিতরেই থাকতো, ওখানে আল্লাহ বিল্লাহ করতো, নামাজ কালাম পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো, কিন্তু বুড়ির ঘরে খাবার কোত্থেকে আসতো এটা কেউই বুঝতো না। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে বুড়ি কখনো রান্না বান্নাও করতো না। গ্রামের কেউ কখনো বুড়ির সন্তানগুলো মারা যাওয়ার পরে বুড়ির ওই চুলার মধ্যে আগুন জ্বলতে দেখে নাই, কিন্তু যেই বুড়ির ঘরে যাইতো বুড়িকে জিজ্ঞেস করতো আপনি কি খাইছেন। বুড়ি বলতো আজকে আমি কোরমা খেয়েছি, আজকে আমি পোলাও খেয়েছি, আজকে আমি মুরগির মাংস খেয়েছি, আজকে আমি গরুর মাংস খেয়েছি। এরকম করে বুড়ি তখন সবার কাছে বলতো। তো সবাই মিলে তখন চিন্তা করে যে এটা কিভাবে সম্ভব, যেখানে বুড়ির কোনো ছেলেরা নাই এবং কামাই রুচি নাই এবং বুড়িও বাড়ি থেকে বের হয় না, সারাক্ষণই ঘরের মধ্যে বসে থাকে, তাহলে এই বুড়ি খাবার দাবার পায় কোত্থেকে? আদত বুড়ি যে কথাগুলো বলে যে সে এটা খায় ওইটা খায়, এগুলো কি সত্য? আর এগুলো যদি সত্য নাই হবে তাহলে বুড়ি বেঁচে আছে কিভাবে? একটা মানুষ না খেয়ে কতদিন বা বাঁচতে পারে? গ্রামের আশেপাশের মানুষরা যদি বুড়িকে সাহায্য করার জন্য যাইতো, কেউ ফল ফ্রুট টাকা পয়সা অথবা কোনো খাবার দিতে যাইতো, বুড়ি তাদের কাছ থেকে এসব নিত না, তাদেরকে কড়া কণ্ঠে বলে দিত আমাকে এসব দেওয়ার প্রয়োজন নেই, আমাকে যে দেওয়ার সে আমাকে দিয়ে যায়, আপনারা আমাকে এসব দিতে হবে না।
এরকম করে আমি যখন বাড়িতে চলে আসি, মানে ওই খুলনা থেকে বাড়ি চলে আসি, ওই সময় দেখা গেল বুড়ির যে 2 ছেলে মারা গেছে, বুড়ি যে পুকুরে মারা গেছে ওই পুকুর পাড়ে বেশিরভাগ সময় বসে থাকে। এরকম ভাবে বুড়ির সন্তানরা মারা যাওয়ার পরে বুড়িকে পুকুর পাড়ে কেউ বসে থাকতে দেখে নাই। বেশিরভাগ সময় দেখা যায় বুড়ি ওই পুকুরের সামনে বসে থাকে, মানে পুকুরের পাড়ের মধ্যে বসে থাকে। তো যখন বসে থাকে সবার মনে তখন প্রশ্ন জাগে যে বুড়ি এখানে বসে বসে করেটা কি। গ্রামের অনেকেই জিজ্ঞেস করে, আপনি এখানে বসে আছেন কেন? আপনি কি আপনার সন্তানদেরকে মিস করেন? আপনার সন্তানদের কথা মনে হয়? বুড়ি বলে, আমার সন্তানরা মরে গেছে আজকে এত বছর, তাদের কথা মনে হবে কি করে? বুড়ি এ বিষয়ে কোনো কিছু বলে না। তবে আরেকটা কথা কি, বুড়ি অনেকের কাছে মাঝে মাঝে বলতো যে তার সন্তানরা মরে নাই, তার সন্তানরা এখনো জিন্দা, তার কাছে আসে, তাকে খাবার দিয়ে যায়, তার দেখাশোনা করে। এগুলো সে অনেকের কাছে বলতো। একবার বলে মরে গেছে, আবার বলে মরে নাই। এইরকম অনেকেই কথাবার্তা বলতো। অনেকেই বুড়িকে আবার কবিরাজ বা পাগল এটা সেটা বলেও আখ্যায়িত করতো। বুড়ি তখন করতো কি, ওই পুকুর পাড়ে বসে থাকতো এবং আমি অনেক দিন ধরে দেখতাম যে ওখানে বসে আছে। আমার মাঝে তখন অনেকটা খারাপ লাগতো যে উনি ওখানে বসে আছে, মানে কেন বসে আছে, মানে কি কারণে বসে থাকে। আমরা ওনাকে দাদি বলে ডাকি। তো একদিন হলো কি, আসরের নামাজের পরে আমি মসজিদে গেছিলাম, নামাজ পড়ছিলাম এবং নামাজ পড়ে তখন আসতেছি, দেখি উনি পুকুর পাড়ে বসে আছে। তো কেউ কিন্তু ওনার সাথে কথা বলার সাহস পায় না, ওনার কাছে খুব বেশি একটা সচরাচর কেউ যায় না। আমি সেদিন করলাম কি, একটু একটু করে ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে ওনারে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবং সালাম দেওয়ার পরে তিনি আমার দিকে ফিরে তাকালো এবং একটা মুচকি হাসি দিয়ে বলল, বস। আমি তখন বসলাম, বসার পর আমারে বলে, তাজুল কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ দাদি ভালো আছি, আপনি ভালো আছেন? বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম, দাদি আপনি আজকে কি দিয়ে ভাত খাইছেন? উনি বলে, আজকে বোয়াল মাছ দিয়ে ভাত খাইছি রে। আমি বললাম, আপনি বোয়াল মাছ দিয়ে ভাত খাইছেন? গ্রামের সবাই বলে আপনি নাকি মিথ্যা কথা বলেন, এটা কেমন কথা? উনি বলে, গ্রামের মানুষ কি বলে এটা আমার দেখার বিষয় না, এটা আমি জানতে চাই না। আচ্ছা, তুই যে তোর বাবার কাছে গেছিলি কাজ করার জন্য, ওখান থেকে চলে আসলি কেন? আমি বললাম, আমার পথটা ভুলতে হয়ে যায়, আমার কিছু ভালো লাগে না, আমার অনেক খারাপ লাগে, আমার অসুখ হয়ে যায়, আমি গরম সহ্য করতে পারি না, এই জন্য চলে আসছি। পরে আমাকে বলে, তাজুল কাজ করে বড় হইতে হবে, কাজ করতে হবে, কাজের মাঝে কষ্ট, কাজ করলেই কষ্ট পেতে হবে এবং কষ্ট করে কাজ করে নিজেকে একদিন পরিবর্তন করতে হবে। এগুলো বলে উনি সেদিন আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো। মাগরিবের আজান পর্যন্ত কথা বললো। মাগরিবের আজানের পর উনি ঘরের ভিতর চলে গেল। আমি যখন বাড়িতে এসে আমার মার এই বিষয়গুলো বললাম, আমার মা বিশ্বাসই করে না। আমার দাদি আমাকে বলে, খবরদার নেক্সট টাইম ওই বুড়ির কাছে যাবি না, ওই হাফেজা বুড়ির কাছে যাবি না, ওই বুড়ি অনেক খারাপ, তোরে মেরে ফেলবে। এই বুড়ির সাথে জিন আছে, ভূত আছে এবং জিন ভূতেরা বুড়িকে ধরে রাখছে, বুড়ি তোরে মেরে ফেলবে, ওখানে যাবি না। কিন্তু সেদিন বুড়ির কথাগুলো না আমার খুব ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। এরপরে দেখা গেল আমি যখন আবারও এর পরের দিনে ঠিক একইভাবে আসরের নামাজ আদায় করে দেখি উনি পুকুর পাড়ে বসে আছে। আমি বারবার একটা কথা বলি, এই মহিলা কই খায়, কি খায়, এটা কেউই জানে না, খাওয়া দাওয়া কোথায় করে। কিন্তু অনেকেই বলে ওনার ঘর থেকে অনেক সুস্বাদু খাবারের ঘ্রাণ অনেকেই পাইতো, যে আশেপাশ দিয়ে হাঁটার সময় ওনার ঘর থেকে অনেক সুস্বাদু মাংসের গন্ধ, এটার গন্ধ, ওইটার গন্ধ অনেকের নাকে আসতো। অনেকের মনে প্রশ্ন জাগতো যে খাবারগুলো বুড়ি কোত্থেকে আনে, খায় কিভাবে। একইভাবে তখন সময়গুলো কাটতেছে এবং একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে আমি প্রায় প্রত্যেক দিনই বিকালবেলা ওনার সাথে ওখানে বসে বসে গল্প গুজব করি। এবং গল্প গুজব করতে করতে একদিন হলো উনি আমারে বলে, আচ্ছা তাজুল, গরুর মাংস তুই পছন্দ করিস? আমারে বলে। আমি বললাম, হ্যাঁ দাদি পছন্দ করি। বলে, গরুর মাংস খাবি? আমি বললাম, খাওয়াবেন আপনি আমারে? বলে, হ্যাঁ খাওয়াবো, তুই খাবি? আমি বললাম, হ্যাঁ খাবো। বলে, তাহলে মাগরিবের নামাজ পড়ে আমার বাড়িতে চলে আসবি, কিন্তু খবরদার কাউরে বলতে পারবি না, এটা কাউকে জানাতে পারবি না। আমার সাথে কিন্তু ওনার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এবং এই বয়স পর্যন্ত ওনার আমাদের গ্রামের অন্য কোনো মানুষের সাথে এরকম একটা ভালো সম্পর্ক হয়নি। আমার সাথে যেরকম একটা মিষ্টি মধুর সম্পর্ক হয়ে গেছে, উনি আমার কথা শুনে, আমি ওনার কথা শুনি, আমাদের একটা ভালো লাগার একটা সম্পর্ক, কিন্তু এরকমভাবে ওনার সাথে আমাদের গ্রামের অন্য কারো কিন্তু এরকম সম্পর্ক হয়নি। আমাকে বলে, তুই মসজিদে যা, মাগরিবের নামাজ পড়ে আসে ডিরেক্টলি আমার ঘরে চলে আসবে। ভাই আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করেন, আমি মাগরিবের নামাজটা আদায় করে ওনার ঘরে এসে যখন দরজাটা খুলে ভিতরে বসলাম, আমার কাছে মনে হলো যে রাজারা যেভাবে খাওয়া দাওয়া করে না, একদম রাজকীয়ভাবে অনেক বড় একটা ডিশ, খাবারের ডিশ, এবং খাবারের ওই ডিশের আপনার গরুর মাংস দেওয়া, এমনভাবে পোলাও দেওয়া, মনে হচ্ছে যে একদম রাজাকে যেরকমভাবে খাবার পরিবেশন করা হয় এইভাবে বুড়ির সামনে কেউ খাবার দিয়ে গেছে এবং একবারে গরম
মানে খাবার থেকে আপনার ধোঁয়া বেরোচ্ছে, এইরকম একটা অবস্থা। এবং খাবারগুলো দেখে মনে হচ্ছে এই খাবারগুলো অনেক সুস্বাদু হবে, খাবারের কালারটা অনেক সুন্দর। আমার বলে, তাজুল খাবি? আমি বললাম হ্যাঁ খাবো। বলে খা। আমার মনে হয় আমার জীবনে কোনোদিন, আমার বাবা তো বাবুর্চির কাজ করে, আমি যখন খুলনায় যাইতাম অনেক খাইতাম বাবার হোটেলে, মানে বাবা যে হোটেলে কাজ করে ওই হোটেলে। আবার অনেক সময় বাবা আমাদের জন্য বাড়িতে খাবার নিয়ে আসতো। কিন্তু ভাই আপনি বিশ্বাস করেন, আমার জীবনে আমি কোনোদিনও এত মজাদার খাবার খাই নাই, এবং সেদিন ওই খাবার মনে হয় যেন আমার জিহ্বার মধ্যে লেগে আছে। আমি ওদিন অনেক খাবার খাই, এবং খাবার খাওয়া দাওয়ার পরে, এবং আমি সেদিন বললাম, দাদি আমারে বলে তুই কিন্তু কাউরে কিন্তু বলবি না, ঠিক আছে? আমি বললাম আচ্ছা আমি বলবো না। খাওয়া দাওয়া করে সেদিন ওনার ঘর থেকে আমি চলে আসি। এরপর থেকে প্রায় সময় উনি আমাকে খাওয়াইতো, ওনার ঘরে নিয়ে খাওয়াইতো, এবং আমি যেখানে বসে আছি ওইখানের মধ্যে উনি আমাকে আঙুর দিত, মনে হয় এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনছে আঙুর, আপেল, কমলা সহ বিভিন্ন ধরনের ফল আমাকে দিত। এখন এই ফল উনি কোত্থেকে আনে এর কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছেও নাই, গ্রামের কোনো মানুষের কাছেও নাই। তখন কিন্তু আমি ছোট না, প্রায় অনেকটাই বড়। এরকম করতে করতে আমি দাদির সাথে কথা বলি, এবং কথা বলতে বলতে তিনি আমাকে অলৌকিক অনেক বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করে। মানে অলৌকিক, মানে ভয়ঙ্কর অনেক বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করে, অনেক কথাবার্তা বলে। এমন করতে করতে ওনার সাথে আমি যখন ওখানে বসে থাকতাম, ওই আপনার দিঘি মানে পুকুরের সামনে বসে থাকতাম, উনি আমাকে মাঝে মাঝে এমন কিছু জিনিস দেখাইতো যেটার বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। মাঝে মাঝে আমি দেখতাম যে পুকুর থেকে জোড়া সাপ এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা আরেকটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠে আবার টপাত করে পড়ে বিকেলবেলা। পুকুরের আশেপাশে অনেকেই কিন্তু কাজ টাজ করে, অনেকেই হাঁটতেছে, এইটা ওইটা করতেছে, বাট এটা কিন্তু কেউই দেখে না, এটা কারো চোখেই পড়ে না, শুধুমাত্র আমি দেখি আর দাদি দেখে। আবার মাঝে মাঝে দেখি কি জানেন, দুইটা রাজহাঁস একভাবে নিচ থেকে উঠে আসে, উঠে একটা আরেকটার গলার মধ্যে জড়াজড়ি করে, ঘুরাঘুরি করে, আবার ডুব দিয়ে চলে যায়। আবার দেখি এক জোড়া শাপলা উঠে। মানে এইরকম অলৌকিক জিনিসগুলো আমি দেখতাম, এবং দেখার পরে আমি এগুলো অনেকের কাছে বলতাম, মানে আমার বাড়িতে এসে বলতাম যে আমি এরকম এরকম দেখছি, এটা দেখছি, ওইটা দেখছি। আমার মা তখন বলতো তুই বুড়ির কাছে যাবি না, এই বুড়ির কাছে যাইস না, এবং বুড়ির কাছে গেলে বুড়ি তোরে এটা করবে ওইটা করবে, এরকমভাবে আমাকে বলতো। বাট আমি এটা বুঝতাম না যে আসলে আমার সাথে কী হচ্ছে বা কেন হচ্ছে, এরকমভাবে এগুলো বুঝতাম না। এবং ওই সময়তে বেশিরভাগ সময় আমি বুড়ির সাথে পুকুর পাড়ে বসে থাকতাম। এমন করতে করতে একদিন রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি, এবং রাতের বেলায় বলতে ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে হঠাৎ করে বুড়ির ঘর থেকে এমন দারুণ সুগন্ধি বের হচ্ছে। মানে ফজরের সময় তো অনেক ঘুম থেকে উঠে না, আজানের পরে অনেকেই তখন ঘুম থেকে উঠছে, আমি উঠছি। মানে এরকম দারুণ ঘ্রাণ, এরকম সুঘ্রাণ বুড়ির ঘর থেকে বেরোইছে যে এইরকম ঘ্রাণ মনে হয় গ্রামের আশেপাশে কেউ কোনোদিনও পায় নাই। এবং ওই গ্রামের সবাই তখন ঘর থেকে উঠে দৌড়ে বুড়ির ঘরের আশেপাশে যায়, গিয়ে সবাই দাঁড়ায় আছে, মনে হয় ঘরের ভিতর থেকে এরকম দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। এবং ঘরের বাইরে থেকে সবাই তখন বুড়িরে বলতেছে যে হাফেজা, ও হাফেজা, হাফেজা বুড়ি দরজা খোলো, দরজা খোলো। সবাই তখন বুড়িকে দরজা খুলতে বলে, কিন্তু ভিতর থেকে বুড়ি আর দরজা খোলে না। বুড়ি দরজা খোলে না, এবং একটা পর্যায়ে সবাই দরজা ধাক্কা দিল। এবং দরজা যখন ধাক্কা দিল, ভাই দরজা ধাক্কা দেওয়ার পরে দেখলো যে বুড়ি খাটের মধ্যে একটা নতুন কাপড় পরে শুয়ে আছে। মানে নতুন একটা কাপড় মুখ পর্যন্ত ঢাকা এরকম পরে শুয়ে আছে, খুবই নতুন, মনে হলো এই মাত্র কিনে আনছে। এমন অবস্থার ভিতরে সবাই তখন বুড়ি যখন কাপড়টা মুখে দিয়ে আছে, মুখের দিকে কাপড়টা সরালো, দেখলো বুড়ি চোখ বন্ধ করে আছে। সবাই তখন বুড়িকে ডাক দিল, উঠানোর চেষ্টা করলো, কিন্তু 2-3 বার ডাক দেওয়ার পরে বুড়ির ওখান থেকে কোনো শব্দ বের হলো না। গ্রামের বাসী তখন বুঝে গেল যে বুড়ি আসলে মারা গেছে। এবং বুড়ির ওই মৃত্যুতে সবাই তখন খুব কষ্ট পায়। সকালে ফজরের নামাজ পড়ে গ্রামের সমস্ত মানুষরা আমাদের এখানে এসে উপস্থিত হয়। সকালবেলা সবাই তখন এসে ঘর থেকে বুড়ির লাশ তখন বের করে, এবং বুড়ির লাশ বের করার পরে সবাই দেখলো যে লাশ থেকে দারুণ গন্ধ বের হচ্ছে, এবং মনে হচ্ছে বুড়িকে গোসল করানো হয়েছে। এরপরও গ্রামের মানুষ সবাই বুড়িকে গোসল করালো, এবং গোসল করানোর পরে বুড়িকে কবরস্থানে করা হলো, মানে কবর দিয়ে দেওয়া হলো। এবং প্রায় 15-20 দিন পর্যন্ত বুড়ির ওই কবর থেকে এক দারুণ ঘ্রাণ বেরোতো, এরকম সুঘ্রাণ বেরোতো যে বুড়ির কবরের পাশ দিয়ে কোনো মানুষ গেলে মানে ওইখানে দাঁড়াবে, মানে বুড়ির কবরের পাশে দাঁড়াবেই, কারণ এরকম দারুণ ঘ্রাণ কোত্থেকে আসে। মানে সবার মনে একটাই প্রশ্ন, এরকম ঘ্রাণ আসার তো কথা না। সবাই তখন এই বুড়ির কবরের পাশে দাঁড়ায়, এবং কবর থেকে আসা ওই সুগন্ধিটা অনেকেই তখন ভোগ করতো।
এরকম করে যখন সময়গুলো কাটে, একটা পর্যায়ে আমি বেশিরভাগ সময় ওই পুকুর পাড়ে বসে থাকতাম। বুড়ি মারা যাওয়ার পরে বেশিরভাগ সময় বসে থাকতাম। এরকম ১ দিন, ২ দিন, ৩ দিন করে বসে আছি। বসে থাকতে, থাকতে এই যে আসর থেকে মাগরিব এই সময়টা, বিকেল বেলাটা, এরকম করতে মাঝে, মাঝে বুড়ি আমাকে যে জিনিসগুলো পুকুরে দেখাইতো, আমি এই জিনিসগুলো মাঝে, মাঝে দেখতে পাইতাম। যে মনে হয় ওখান থেকে কিছু একটা লাফ দিয়ে উঠতেছে বা লাফ দিয়ে পড়তেছে। এরকমভাবে অনেক কিছু আমি পুকুরের মাঝখানে দেখতাম অলৌকিকভাবে, যেটা শুধুমাত্র আমি দেখতাম। আমাদের গ্রামের অন্য কোনো মানুষরা কিন্তু এটা দেখতে পেত না। গ্রামের অন্য কেউ দেখতো না, শুধুমাত্র আমিই দেখতাম। এবং এরকম করে সময়গুলো কাটতেছে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন করে কাটতে, কাটতে দেখা গেল আমি ওখানেই বসে থাকি, ওখানেই বসে থাকি। তখন একটা পর্যায়ে আমি রাতেও বসে থাকি। দিনেও বসে থাকি, রাতেও বসে থাকি। তো রাতের বেলায় বসে থাকতে, থাকতে আমার খারাপ লাগতো যে রাতে ওখানে বসে আছি। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম আমি ওখানে বাঁশি বাজাবো। আমি ওখানে বাঁশি বাজাবো এইজন্য আমি আগ থেকেই টুকিটাকি বাঁশি বাজাইতে পারতাম। তবে এত ভালো না, যে এত ভালো বংশী বাদক তা না। মোটামুটি বাঁশি বাজাইতে পারি। তো রাতের বেলায় করতাম কি, ওই পুকুর পাড়ে বসে, বসে বাঁশি বাজাইতাম। বাঁশি বাজাইতাম, বাঁশি বাজাইতাম। তো অনেক দিন আমার কাছে মনে হতো আমি যখন ওই পুকুর পাড়ে বসে বাঁশি বাজাই, কেউ না কেউ মনে হয় আমাকে ফলো করে। মানে আমার কাছে মনে হয় আরকি যে আমার ডানে বামে অনেক মানুষ থাকে, তারা আমার বাঁশি বাজানোর সুরটা শোনে। এটা আমার কাছে একটা ধারণা। এবং এইরকম করে সময়গুলো কাটতে, কাটতে একদিন হলো কি, মানে আমার মা আমারে বকা দিল যে, "তুই আর ওখানে বাঁশি বাজাইতে যাবি না। ওইখানে বাঁশি তুই কেন বাজাস? তোর কোনো কাজ নাই, কাম নাই এবং এভাবেই তুই বাঁশি বাজাতে পারবি না।" মানে আম্মু আমাকে মানা করলো। মানা করার পরে আমি ওই রাতে আর বাঁশি বাজাতে যাই নাই। বাঁশি না বাজাতে গিয়ে আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি। এবং ঘুমিয়ে থাকা অবস্থায় রাত্র প্রায় মানে মধ্যরাতের কাছাকাছি আমার কাছে কে জানি এসে আমার কানে, কানে বলতেছে যে, "তাজুল ইসলাম উঠো, তুমি বাঁশি বাজাইবা, উঠো, বাঁশি বাজাইতে যাও, উঠো, বাঁশি বাজাইতে যাও।" তো এটা কে বলে আমি এটা শুনতে পাই না। শুধু একটা মিষ্টি নারীর কণ্ঠ আমার কানে আসে। যে নারীটা আমাকে বলে যে, "যাও উঠো বাঁশি বাজাও, যাও উঠো বাঁশি বাজায়।" এভাবে কয়েকবার বলার পর আমার তখন ঘুমটা ভেঙে গেছে। কে বলে ওটা তো আর আমি জানি না। আমি তখন আবারও ঘুমিয়ে পড়ি এবং একইভাবে দিন কেটে গেল। পরের দিন রাতের বেলায় আমি আবারও শুয়ে আছি। ঠিক একইভাবে আমাকে সে বলতেছে, "তাজুল ইসলাম উঠো, উঠো, বাঁশি বাজাবা না? উঠো, উঠো।" এরকমভাবে আমাকে ডাকতেছে। ২ টা রাত যখন আমাকে ডাকলো, আমি একটু অবাক হয়ে গেলাম। কি ব্যাপার? কে এটা? পরের দিন আমি তখন মাকে বললাম যে, "মা, এমন, এমন ঘটনা।" এবং মাকে বলা মাত্রই মা তখন ক্ষেপে গেল। মানে খুব রেগে গেল যে, "তোরে ওখানে যাইতে মানা করছি, ওখানে বাঁশি বাজাইতে মানা করছি। এখন হইছে না, এখন তোরে পড়িতে ধরছে।" পরে মা করলো কি, আমার হাতে একটা তাবিজ পরাই দিল। এবং তাবিজটা যখন পরিয়ে দিল, এরপরে আমার আর এই ধরনের সমস্যাগুলো হচ্ছে না। মানে এই ধরনের সমস্যা আমার তখন আর হয় না। এখন না হওয়ার পরে মনের মধ্যে বারবার একটা প্রশ্নই জাগতো যে, "এটা কে? কে আমাকে এরকম করে ডাকে এবং কে ডাকতো?" মানে এই যে ২ টা রাতে ডেকেছিল, এরপরে আর ডাকে না। এবং এই তাবিজটা পড়ার কিছুদিন পর আমার কাছে মনে হলো যে আমাকে আসলে কে ডাকে? এই জিনিসটা আমি একটু খোঁজ খবর নিব। যে আমাকে কে ডাকতেছে, এইটা আমি একটু মানে বুঝবো, আমি তাবিজটা খুলে ফেলবো। মানে হাত থেকে তাবিজটা খুলে ফেলবো। এইরকম পরিকল্পনা করেই আমি তখন করলাম কি, আমার হাত থেকে একদিন তাবিজটা খুলে ফেললাম। একদিন তাবিজটা খুলে ফেললাম এবং মানে খুলে ফেলার কারণ হচ্ছে যে আমাকে কে ডাকে, আমাকে ডাকে এটা আমি মানে বুঝবো। হাতে তাবিজটা পরে ঘুমাইলাম। ঘুমানোর পরে সেই রাতে আমি একটা স্বপ্নে দেখলাম এবং স্বপ্নে দেখলাম খুবই রূপসী এবং সুন্দরী একটা মেয়ে। মানে এইরকম মেয়ে আমি এর আগে আর জীবনে কখনো দেখি নাই। এইরকম সুন্দরী একটা মেয়ে মানে আমাকে সে ডাকতেছে স্বপ্নের মধ্যে, "তাজুল ইসলাম উঠো, উঠো।" স্বপ্নের মধ্যে ডাকতেছে। আমি তার এই স্বপ্নের মধ্যে বলতেছি, "আপনি কে?" ও বলে ওর নাম, বলে যে, "আমার নাম হাজেরা। আমার নাম হাজেরা খাতুন। উঠো, উঠো। তুমি বাঁশি বাজাবা, আমি তোমার বাঁশির সুর শুনবো। উঠো।" এরকম করে কয়েকটা ডাক দেয়। কয়েকটা ডাক দেওয়ার পর আমার তখন ঘুমটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে আমি সেই রাতে তখন এই রাতের বেলায় বাঁশি নিয়ে বাঁশি বাজাই। সকালবেলা মা আমাকে খুব বকাঝকা করে, "তোরে তো বলছিলাম বাঁশি বাজাবি না, তুই বাঁশি বাজাচ্ছিস, মানে বাঁশি বাজাইলি কেন? কেন বাঁশি বাজাইলি?" এবং আমার তখন হলো কি, এরপরে রাতে আমি আবার ঘুমিয়ে আছি। এবার হলো কি, আমাকে আবারও ডাকতেছে। আবারও রাতের বেলায় ডাকতে শুরু করছে এবং স্বপ্নের মধ্যে আমারে বলতেছে, "আমি একটা পরী, আমার নাম হাজেরা খাতুন। তোমার বাঁশির শব্দ আমাকে মুগ্ধ করেছে, তোমার বাঁশির সুর আমাকে পাগল করেছে। তাজুল ইসলাম তুমি বাঁশি বাজাও, তাজুল ইসলাম তুমি বাঁশি বাজাও, তোমার বাঁশির সুর আমাকে পাগল করেছে। তুমি যদি বাঁশি বাজাও আমি তোমাকে অনেক বড় একটা উপহার দিব, মানে অনেক বড় একটা পুরস্কার দেবো।" এটা আমাকে বলে। তো এরপরে হলো কি, আমি এরপরে প্রায় প্রতি রাতে ওখানে বাঁশি বাজাইতে যাইতাম। তো বাঁশি বাজে ১ দিন, ২ দিন, ৩ দিন। আমাকে তো বলছে একটা পুরস্কার দিবে। এখন পুরস্কারটা কি দিবে এটা তো আর জানি না, কিন্তু আমি ওখানে বাঁশি বাজাই।
এরকম করতে করতে মা তখন একটা সময় আমার উপর খুব খেপে যায়, মানে অনেক রেগে যায় যে আমি মায়ের কোনো নিষেধ মানি না, মায়ের কোনো কথা শুনি না, আমি পুকুর পাড়ে বাঁশি বাজাই তো বাজাই। এবার মা আমাকে জোর করে হাতে আবারও তাবিজ পরাইয়া দেয়। আমি কিন্তু কোনো পুরস্কার পাইনি, বাঁশি বাজানো বন্ধ করলে স্বপ্নটা দেখি, এবং আর যদি বাঁশি বাজায় তাহলে স্বপ্ন দেখি না, কিন্তু কোনো পুরস্কার টুরস্কার কিছুই পেলাম না। এইভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে মা তখন তাবিজ পরাই দিল, এবং তাবিজ পরাইয়া আব্বারে বললো, তুমি তাজুলের সাথে করে নিয়ে যাও, তাজুলে তুমি সাথে করে নিয়ে যাও, কারণ ও যদি এখানে থাকে তাহলে আমি মানে পারবো না, ওর দ্বারা আমার হবে না, ও আমার কথা শোনে না, ওরে তুমি এখান থেকে নিয়ে যাও, এই কথা আমাকে বলে। তাই আব্বা তখন আমার ওইখান থেকে নিয়ে আসে, মানে বাড়ি থেকে নিয়ে আসে। বাড়ি থেকে নিয়ে আসার পরে আব্বার হোটেলে নেয় না, আব্বা তখন করলো কি, আব্বার হোটেলের থেকে মোটামুটি একটু দূরে একটা জায়গা, বট গাছের নিচে একটা লোকে মিষ্টি বানায় বেচতো, মানে মিষ্টি কারিগর ছিল আর কি, যেটাকে বলে জিলাপি, জিলাপি বানায় বেচতো। আমার আব্বা তখন আমাকে করলো কি, ওই জিলাপি দোকানে চাকরি দিল, মানে জিলাপি দোকানে চাকরি দিল, যে তুই জিলাপি দোকানে তুই চাকরি করবি, এখানে আমাকে চাকরি দিল। কিন্তু অবাক বিষয় হচ্ছে, ওই জিলাপি দোকানে যেদিন থেকে আমার চাকরি দিল, আমি যেদিন থেকে চাকরি করতে শুরু করি, ওই দিন থেকে ওই জিলাপি দোকানদারের ব্যবসা অনেক কমে যায়। মানে ওনার আগে যেরকম আয় উন্নতি হতো, লাভ হতো ব্যবসার মধ্যে, বাট এটা অনেক অংশ কমে যায়, মানে ব্যবসা অনেক কমে যায়, কাস্টমার কমে যায়। ওই তখন আমাকে বলে, তোর কাস্টমার কমে যায়, কাস্টমার কমে যায় কেন? একদিন আমাকে বলে, তোর হাতের মধ্যে রেখে, আমি বললাম তাবিজ, বলে তাবিজ খুলে ফেল, তাবিজ খুলে ফেল, তুই এখানে আসলে পরে আমার কাস্টমার কমে যায়, তাবিজটা খুলে ফেল। এবং এইটা বলার পরে আমি একদিন হাতে তাবিজটা খুলে ফেলি। উনি যখন আমাকে বলে, কারণ ওনার দোকানে কাজ করে, ওনার কথা আমাকে মানতেই হবে, ওনার কথা মতো আমি তখন হাত থেকে আমার ওই হাতের ওই তাবিজটা খুলে ফেলি। হাতের তাবিজটা যখন আমি খুলে ফেলি, এবং ওই তাবিজটা খুলে ফেলার পরে ওনার দোকানে আবারও আগের মতো কাস্টমার হচ্ছে, আবারও আগের মতো কাস্টমার আসতেছে, কাস্টমার হচ্ছে, মানে অবাক করা বিষয়, মানে খুবই অবাক করা বিষয় যে এই দোকানে তো কাস্টমার হয় না, কাস্টমার আসে না, এবং অনেক ধরনের কথাবার্তা উনি আমাকে বলতো। তাবিজ খুলে ফেলার পরে এইভাবে কাস্টমার কোত্থেকে আসতে শুরু করলো, হুর 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 করে কাস্টমার আসতেছে, মানে অবাক করা একটা বিষয়। যাই হোক, কাস্টমার আসতেছে, আমিও মালামাল বিক্রি করতেছি, মানে জিলাপি বিক্রি করতেছি। আমি তখন আর তাবিজ পড়ি না, কিন্তু তাবিজ না পড়ার কারণেও কিন্তু আমি ওই পরীটাকে আর স্বপ্নে দেখি না, মানে হাজরা খাতুন ওই পরীটাকে আমি আর স্বপ্নে দেখি না। তো স্বপ্নে না দেখার কারণে আমি ওখানেই জিলাপি বানাই, জিলাপি বিক্রি করি। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, উনি আসে নাই, বৃষ্টির সময় ছিল, ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সময় উনি আসে না, এবং উনি না আসার পরে আমি একাই আসছি। ওই সময় কিন্তু আমি কারিগর হয়ে যাই, মানে মিষ্টি বানাইতে পারি, জিলাপি বানাইতে পারি, এবং খুব ভালো জিলাপি আমি তখন বানাই। তো তখন উনি আসেন, আমি একাই তখন দোকান খুলছি, খুলে খামির দিলাম, খামির দেওয়ার পরে জিলাপির জন্য রেডি করতেছি, আমি চুলা জ্বালাইলাম, জিলাপি বানাইতেছি। তো কাস্টমার আসে না, আসে না, আসে না, অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো কাস্টমার নাই, কোনো কাস্টমার আসলে, চারদিকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, তো এই জন্য মানুষ আর খুব বেশি একটা রাস্তাঘাটে নাই। তো অনেকগুলো জিলাপি বানাই ফেলছি, চিন্তা করতেছি এত জিলাপি বানাইলাম, এখন এই জিলাপিগুলো যদি বিক্রি না হয় তাহলে তুমি আমার বকা বাধ্য, মানে আমাকে বকা দিবে। আসলে আমি কেন বানাইলাম, মানে আমি যে কেন বানাইছি এটা আমি নিজেও বুঝতেছি না, যে এই বৃষ্টির মধ্যে এতগুলো জিলাপি আমি কেন বানাইতে গেলাম, মানে নিজেকে নিজে অনেকটা মানে বোকা মনে হচ্ছে যে এটা আমি কি করলাম, তো কাজটা ভালো করি নাই। তাই দোকান বন্ধ করে দেবো, রাত্র প্রায় 10:30 মতো বাজে, তখন একেবারে মুষলধারে বৃষ্টি, বৃষ্টি যে নামছে, প্রচুর বৃষ্টি। ওই মুহূর্তে হলো কি, আপনার দোকান বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ আগে একটা মহিলা আসছে বোরকা পরিত অবস্থায়, বোরকা পরা অবস্থায় আসছে, আইসা আমারে বলতেছে যে জিলাপি কয় কেজি আছে। আমার জিলাপি কিন্তু ওখানে প্রায় 15 কেজির মতো রয়ে গেছে, 15-20 কেজির মতো হবে এরকম। আমি বললাম যে মানে হিসাব করি না, তবে 15-20 কেজি হবে। বলে যা আছে ব্যাগে ভরে আমাকে দিয়ে দাও, কালকে আমার বাড়িতে মানে অনুষ্ঠান আছে। এটা বলার পরে হিন্দু না মুসলিম, মানে দেখে তো মনে হয় মুসলমান, বোরকা পরিহিত অবস্থা। পরে আমি ওনার দিকে তাকানোর চেষ্টা করি, কিন্তু মুখের দিকে তাকাতে পারি না, মানে মুখটা এরকম নিচের দিকে করে আছে, হাত মোজা পা মোজা পরে আছে, খুব মানে অবাক করা একটা বিষয়। আমি তখন করলাম সবগুলো জিলেপি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, এবং যেই দাম আসছে উনি আমাকে ওই দামটা দিল, এবং দামটা যে দিয়েছে সেটাও ওই হাত মোজা পরা, তো হাতে কিছু দেখা যায় না, টাকাটা দিল। দেওয়ার পরে উনি তখন চলে গেছে, মহিলা চলে গেল। আমি তখন অবাক হয়ে গেলাম যে এতগুলো জিলেপি একসাথে মহিলা নিয়ে গেল, এই মহিলা কে, এটা তো আমি বুঝলাম না। পরের দিন এসে আমি আবারও দোকানদারি করতেছি। এইভাবে আরো কয়েকদিন পরে দেখলাম যে কিছুদিন পরে আবার এই মহিলা আসছে আমার দোকানে, মানে তখন কিন্তু আমার দোকানে যিনি মালিক উনিও আছে। মহিলা এসে বলতেছে ওনাকে 10 কেজি জিলাপি দেওয়ার জন্য। সেদিনে আমি ওনাকে 10 কেজি জিলাপি দিলাম, এবং 10 কেজি জিলাপি দেওয়ার পরে এরপরে আমি আমার মালিককে বললাম, মানে আমার যে আমার দোকানে যে মালিক আছে ওনারে বললাম যে এই যে মহিলা এখন 10 কেজি জিলাপি নিল, এই মহিলাটা ওই দিন এরকম ভাবে আসছে। তখন উনি আমাকে বলে যে কি বলস,
এরপরে মহিলাটা আসলে আমাকে ডাক দিস তো, যদি এরপরে মহিলা জিলাপির জন্য আসে তাহলে তো আমাকে ডাক দিবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এরপর যদি মহিলা আসে তাহলে আমি তোমাকে ডাকবো। এরপরে হলো কি জানেন, এর প্রায় আপনার 15-20 দিন পরে এই শেষ রাতের দিকে মহিলা আবারও আসছে। মানে শেষ রাত বলতে আমাদের দোকানে বন্ধ করার সময় মহিলা আবারও আসছে। ওই সময় আমার যিনি দোকানের মালিক উনি ঘুমিয়ে আছে, দোকানের পিছনে একটা কাঠের মধ্যে উনি ঘুমিয়ে আছে। মহিলা আসছে আমার দোকানের সামনে, আসার পরে জিলাপির জন্য আসছে, বলে জিলাপি দাও। আমি তখন পিছনে গেলাম ওনারা ডাক দেওয়ার জন্য, ওনারা ডাক দিয়ে এসে দেখি মহিলা নাই। এই পাশেও দেখলাম মহিলা নাই, ওই পাশেও দেখলাম মহিলা নাই, রাস্তাটা পুরোটাই ফাঁকা। এই মহিলা যদি দৌড় দিয়েও চলে যায় তাও কিন্তু দেখবো, কারণ এটা কিন্তু পুরো রাস্তাটাই ফাঁকা। এই পাশ দিয়েও লাইট জ্বলতেছে, মানে ল্যাম্প পোস্টে লাইট জ্বলতেছে, ওই পাশেও জ্বলতেছে। মহিলা যাওয়ার কোনো রাস্তা নেই, যে কোথাও চলে যাবে এরকম কোনো রাস্তা নাই। তাহলে কোথায় চলে গেল? মানে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আমি আমার ওস্তাদকে বললাম যে মহিলাটা মুহূর্তের মধ্যে চলে গেল, কোথায় চলে গেল তা তো বুঝলাম না। উনি তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে, এরপর যদি মহিলা জিলাপির জন্য আসে তাহলে আর আমাকে ডাক দিবি না, যা বলে তা দিয়ে দিবি, মানে যতটুকু বলে ততটুকু দিয়ে দিবি। এইরকম করে মাঝে মাঝে মহিলা আসতো, মাঝে মাঝে আসতো, বোরকা পরে অবস্থায় আসতো, জিলাপি নিত, জিলাপি দিতাম, মহিলা চলে যেত, জিলাপি দিতাম, জিলাপি নিত, মহিলা চলে যেত। এরকমভাবে সময়গুলো কাটতো। তখন কিন্তু আমি আর বাঁশি টাসি বাজাই না, সারাদিন কাজ করি দোকানে, রাতের বেলায় গিয়ে ঘুমাই, এইভাবে সময় কাটতে কাটতে এবং এবং আরও একদিন, মানে এর কিছুদিন পরে মহিলা আবার আসছে, মাসখানিক পরে আবার আসছে দোকানে। তখন রাত্র 9টা থেকে 9:30 বাজে। ওই দিন প্রচুর কাস্টমারের মাঝে মহিলা আসছে, আইসা আমাকে বলে জিলাপি দেওয়ার জন্য। সেদিন আমি মহিলাকে জিলাপি দিলাম। জিলাপি দেওয়ার পরে এবং আমি তখন কি করলাম, মানে দোকানটা একদম খালি, একটা পিচ্ছি ছিল ও পাশের একটা দোকানে, যে ফুচকা দোকানে চাকরি করে, ওই পিচ্ছিরে বললাম তুই একটু দোকানটা দেখ, এবং মানে পিচ্ছিরে বললাম দোকানটা দেখ, মানে বেচার দরকার নেই, মানে তুই বেচবি না, কাস্টমার আসুক তুই জিলাপি বেচবি না। এবার আমি তখন ওই মহিলার পিছু নিলাম, সে মহিলা কই যায়, কারণ তো ল্যাম্প পোস্টে আলো আছে এবং রাত্র 9টা 9:30, মানে আপনি বুঝতেই পারছেন যে সন্ধ্যা রাত। এই রাতের বেলায় মহিলা কোথায় যাবে, এই মহিলা কোত্থেকে আসে, তার ঠিকানা কি, এইটা আমাকে জানতে হবে। এটা এটা জানার জন্যই এবার এই মহিলাকে ফলো করতে শুরু করি, মহিলাকে ফলো করতে শুরু করি, ফলো করতেছি মহিলার পিছনে 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 যাচ্ছি, মহিলাও যাচ্ছে আমিও যাচ্ছি, মহিলাও যাচ্ছে আমিও যাচ্ছি। এরকম করে অনেক দূর পর্যন্ত চলে আসছি। এবং আসার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো কি রে, আমি কোন জায়গায় আসলাম, মানে আমি তখন আর চিনতে পারছি না। ঘড়ির দিকে তাকায় দেখে রাত্র বাজতেছে 3টা, কিন্তু আমি এই যে 9টা থেকে 3টা পর্যন্ত হাঁটতেই আছি। এবং হাঁটতে হাঁটতে আমি জানতে পারি এক লোকের মাধ্যমে আমি আমার ওই দোকান থেকে প্রায় 28 কিলোমিটার, তো আপনি বুঝেন 28 কিলোমিটার দূরে চলে আসছে হাইটা, মানে নতুন একটা জায়গায় চলে আসছে। হঠাৎ করে কিন্তু মহিলাকে দেখতে পাচ্ছি না, হাঁটতে হাঁটতে মহিলা মনে হয় নাই, এবং মহিলাকে না দেখার পরেই কিন্তু তখন আমার মনে হলো কি আমি কই আসলাম। এতক্ষণ যে পিছনে পিছনে হাঁটতেছে আমার ভিতর কিন্তু কোনো সেন্স কাজ করতেছে না, মানে আমার ভিতরে আমি নাই। 3টে বেজে গেল, বেজে যাওয়ার পরে তখন করলাম কি, দেখলাম যে আশেপাশের মানুষটাই ভয় লেগে গেছে। পরে সামনের দিকে যাওয়ার পর একটা দোকানে বাতি জ্বলতেছে, দোকানদারে জাগাইলাম, জায়গায় দোকানদারে বললাম ভাই বিপদে পড়ছি, রাতে একটু আপনার দোকানে থাকবো। উনি ওনার দোকানে না রাখা দোকানের পিছনে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে আমাকে থাকতে দিল। তো 3টে যেহেতু বেজে গেছে, 2 ঘন্টা পরে ফজর আজান দিল। ফজর আজান দেওয়ার পরে হাত মুখ দিয়ে আমি তাড়াতাড়ি আইসা আপনার গাড়ি নিলাম, গাড়ি নিয়ে আমি তাড়াতাড়ি দোকানে আসছি। দোকানে আসার পরে দেখলাম যে দোকান বন্ধ, সবকিছু ঠিক আছে। এবার মালিকের কাছে গেলাম, যে জিলাপির দোকানদারের মালিক, ওনার কাছে যাওয়ার পরে আমার বললো তোর চাকরি নেই, তুই আমার দোকান থেকে চলে যা, তুই আমার দোকানে আর আসবি না, তোর চাকরি নাই। আমি তখন বললাম আমার অপরাধ, বলে তোর অনেক অপরাধ, তুই দোকান খোলা রাখা দোকানের মধ্যে মালামাল রেখে তুই চলে গেছিস, আমার দোকানের মালামাল কুত্তায় খাইছে, মানে কুকুরে নাকি জিলাপি উইঠা খাইয়ে ফেলছে এবং দোকানের সব জিলাপি নষ্ট হয়েছে, উনি আমাকে আর কাজে রাখবে না। এই কথা বলার পরে আমাকে তখন এই দোকান থেকে বের করে দেওয়া হলো, মানে কাজ থেকে বের করে দিচ্ছে। কাজ থেকে বের করে দেওয়ার পরে আমি আব্বার কাছে গেলাম। আব্বার কাছে যাওয়ার পরে আব্বু আমাকে অনেক বকা দিচ্ছে, যে আমার সাথে খুব বকাবাদ্য করতেছে, যে তুই আমার কথা শোনস না, আমি তোরে কথা বললে আমার কথা মানস না, আমি তোরে মানা করছি যে তুই মনোযোগ দিয়ে কাজ কর, এরকম করিস না, তুই করলি এখন তুই সাজা পাইলি, কোন মহিলার পিছনে তুই গেছিস, আমারে বলতেছে। তা আব্বুর আগার এইগুলো এভাবে প্রায় 2 থেকে 3 দিন কেটে গেল। 3 দিন পরে একদিন শুক্রবার ছিল, আমি জুমার নামাজ পড়ে ঘরে আসছি, আইসা মানে আমার শরীরটা খুব খারাপ ছিল, শুয়ে পড়ছি। ওই সারাদিন মানে জুমার নামাজের পরে আমি শুয়েছিলাম, শোয়া থেকে উঠি নাই। রাতের বেলা একটু খাইয়া আবার রুমের মধ্যে আবারও ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়ার পরে রাতের বেলায় আমি তখন স্বপ্নে দেখলাম বলতে ওই বোরকা পরিহিত মহিলাটা আমারে বলতেছে যে তোর তো আমার পিছনে হাঁটতে হাঁটতে চাকরি চলে গেল, আমি তোরে চাকরি দেব, তুই কি চাকরি করবি, স্বপ্নের মধ্যে বলতেছে।
আমি তখন বললাম যে চাকরি দিবেন? তা আমি তো চাকরি খুঁজতেছি, যদি চাকরি পাই আমি করব, চাকরি পাই আমি করব। তাই আমার বলে কতদিন করবি? আমি বললাম যে মানে স্বপ্নের মধ্যেই কথাগুলো বলতেছে। আমি বললাম যে আমি কতদিন করব তা জানি না, আমি যদি চাকরি পাই আমি করব। বলে আমার চাকরি যদি দেই তাহলে সারা জীবন করা লাগবে, আমি যদি চাকরিটা দিই তাহলে সারা জীবন করা লাগবে, ওইখান থেকে আর আসতে পারবা না, চাকরিতে যাবা সারা জীবন চাকরি করবা, এবং তোমার কাজ হবে জিলাপি বানানো, আর দিনের বেলায় জিলাপি বানাবে এবং জিলাপি বানিয়ে রাখবা, জিলাপি বানিয়ে রাখবা আর তুমি বাঁশি বাজাবা, এটা আমাকে বলে। আমি তখন আর জিজ্ঞেস করে আপনি কে? তখন বলে আমি হাজরা খাতুন। আমি বললাম আমি তো বোরকা পরিহিত অবস্থা ওনাকে দেখতেছি স্বপ্নে। আমি বললাম আমি তো আপনাকে দেখছি, আপনি অনেক সুন্দরী একটা মেয়ে, আপনি বাঁশি বাজায়, আমি বাঁশি বাজাতাম, আপনি আমার বাঁশির সুর শুনতেন, কিন্তু আপনি আবার জিলেপির দোকান থেকে জিলেপিও নিয়ে যেতেন। বলে হ্যাঁ, আমি তোমাকে ফলো করি, তোমাকে আমার ভালো লাগে, তুমি বাঁশি বাজাইতে পারো, ভালো জিলেপি বানাইতে পারো, তোমাকে আমার ভালো লাগে, যার জন্য আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সাথে যাবা? এবং তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমার পরিবারকে অনেক বড় একটা পুরস্কার দিব, যে পুরস্কারে তারা সারা জীবন মানে বসে বসে খেতে পারবে। এইরকম একটা আমাকে কথা বলে। এবং কথা বলার পরে আমি তার স্বপ্নের মধ্যেই বলতেছি যে আমি তো আপনাকে দেখতেছি না, এবং মানে আপনি তো স্বপ্নের মধ্যেই কথা বলতেছি, মানে স্বপ্ন যে ওইটাই, যেমন শুধু ওভাবেই কথা বলতেছি, আমি আপনাকে দেখতে চাই। বলে আচ্ছা উঠো। এই উঠার পরে আমি তখন ঘুমটা ভাঙছে, মানে ঘুমটা ভাঙার পর আমি উঠি এবং উঠে দেখলাম যে এই বোরকা পরিহিত মহিলাটাই আমার মানে আমাদের যে ঘর আছে, ঘরের মানে কোণার মধ্যে একটা টুলের মতো আছে, ওইখান দিয়ে আপনার বাইরে দেখা যায়, বারান্দা দিয়ে বাইরে দেখা যায় একটু বারান্দা, ওই টুলের মধ্যে মহিলা বসে আছে। এবং মহিলাকে দেখে আমি একটা চিৎকার দিছি, চিৎকার দেওয়ার জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছি। পাশের খাটে আমার আব্বা শুয়ে আছে, মানে দুইটা খাট, পাশের খাটে আব্বা শুয়ে আছে, এবং আমার পরে চোখে মুখে পানি টেনে দিয়ে আব্বা তখন জ্ঞান ফিরেছে। ফিরানোর পর আমার বলে তুই বাড়ি চলে যা, সকালবেলা আমার বলে তুই বাড়ি চলে যা, তুই এখানে থাকবি না, তুই এখানে থাকলে আমার সমস্যা, তুই এখানে থাকলে আমার সমস্যা, তুই বাড়ি চলে যা। পরে আব্বা তখন আমাকে বাড়িতে নিয়ে গেছে, মানে আমাকে সকালবেলা উঠে বাড়িতে পাঠিয়ে দিছে। আমি তখন বাড়িতে চলে গেছি। বাড়িতে আসার পরে আম্মা আমার বকাবদ্ধ করতেছে, আব্বা মনে হয় মারে কিছু বলে দিছে আমার সম্বন্ধে, যে আমি সব কিছুতেই ঘাবলা করি, ঝামেলা করি, আমি কোনো কাজ ঠিকঠাক মতো করি না। আব্বু মনে হয় ঝামেলা, মানে আব্বু মনে এরকমভাবে আম্মুরে বলছে, বলে তো আম্মা আমার উপরে খুব রেগে গেছে। রেগে যাওয়ার পরে বাড়িতে আসছি, এবং বাড়িতে আসার পরে আমি বেশিরভাগ আবারও ওই মহিলাকে কিন্তু আমি আর স্বপ্নে দেখলাম না। আমি কি করি, ওই পুকুরের ধারে গিয়ে বসে থাকি, পুকুর পাড়ে বসে থেকে তখন তাবিজ পড়ি না, এবং পুকুর পাড়ে বসে থাকতে থাকতে একদিন হলো কি আসরের পরে ওই বিকেলবেলায় একটা ভিক্ষুক মহিলা আসছে ভিক্ষা করার জন্য। আয়সা আমারে বলতেছে যে, আমারে বলে বাবা ভালো আছো? এমনি মহিলাটা বয়স্ক। আমি বললাম জি ভালো আছি, আমি বললাম জি ভালো আছি। আসরের নামাজের পরে কিন্তু রাত্রেবেলা না, দিনের বেলায়। আমি বললাম জি ভালো আছি। পরে বলে যে তাজুলদের বাড়িটা কোনটা, আমারে বলে। আমি মহিলার দিকে তাকাইলাম, বয়স্ক মহিলা। আমি বললাম যে তাজুলদের বাড়ি তো এটাই। পরে বললাম আমি একটু তাজুলের সাথে কথা বলবো। কিরে এই বৃদ্ধ মহিলা কোত্থেকে আসছে, আমারে বলে তাজুলের সাথে কথা বলে। আমি বললাম আপনি তাজুলকে চিনেন? বলে না। আপনি কখনো দেখছেন? বলে না। তাই বললাম তাজুলের কাছে কেন আসছেন? বলে ওর সাথে আমার একটু কথা আছে। আমি বললাম কি কথা, আপনার বাড়ি কই? তা আমাদের ওই বিড়ি একটা গ্রামের নাম বললো। তাই আমি বললাম যে আমি আর কথা বাড়াইলাম না, বাড়িয়ে বললাম দেখেন আমি তাজুল, আপনি আমার কাছে বলেন। পরে বলে বাবা একটু বসি, এমনি বলে। আমি বললাম জি বসেন। বলে আচ্ছা তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? এমনিই বলে। আস্তে আস্তে মহিলার কথার ধরন চেঞ্জ হচ্ছে। আমি বললাম না তো, আপনাকে দেখে ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি আছে? আপনি একজন ভিক্ষুক মানুষ, ভিক্ষা করতে যাচ্ছেন, আপনাকে দেখে আমি ভয় পাবো কেন? বলে ভয় পাও নাই তো? আমি বললাম যে না। বলে একটা আমার মুখে মুখে একটা দোয়া পড়বা, এটা আমাকে বলে। আমি তখন বললাম যে কি দোয়া? বলে পড়ো। তখন মহিলা আমাকে একটা দোয়া মানে দোয়া বলে দেয়, খুব ছোট্ট একটা দোয়া, 3-4 অক্ষরের একটা দোয়া। আমাকে বলে এই দোয়াটা পড়ো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মহিলা যখন আমাকে দোয়াটা পড়তে বললাম, আমি তখন দোয়াটা পড়লাম, এবং দোয়াটা পড়ার পরে মানে জাস্ট দোয়াটা পড়ার পরে আমার ভিতর মনে হলো যে অন্য কিছু একটা আমার ভিতরে ঢুকে গেছে। মানে আমি অনেকটা সাহস সঞ্চয় করে ফেলছি, অনেক সাহসী মনে হচ্ছে, মানে কনফিডেন্স লাইক এরকমটা আমার কাছে মনে হচ্ছে। পরে মহিলা আমাকে বলে তোমার কি ভয় লাগে? আমি বললাম যে না। বলে তুমি একটু এদিকে আসো তো। পরে মহিলার সামনে মুখটা নিলাম, মহিলা আমার বুকের মধ্যে 2টা ফু দিল। ফু দিয়ে বলতেছে যে আমি হাজরা খাতুন। এটা বলার পরে আমি মানে মহিলার মুখের দিকে তাকিয়ে আছে, বললাম হাজরা খাতুন? বলে তুমি যাকে স্বপ্নে দেখছো, যার কাছে জিলাপি বিক্রি করছো, যাকে বাঁশি বাজায় শোনাইছো, আমি সে হাজরা খাতুন। আমি তখন ভয় পাই নাই, মানে টোটালি আমার মনে কোনো ভয় কাজ করতেছে না। আমি বললাম আপনি এখানে কেন আসছেন? বলে আমি তোমাকে নিয়ে যেতে চাই, আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে চাই, আমি তোমাকে আমার কাছে রাখবো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, এবং তুমি জিলাপি বানাবা, এবং তুমি এটা করবা, তুমি ওইটা করবা, আমার সাথে তুমি যাবা।
যাবো আমার সাথে? আমি বললাম যে না, আমি যাব না। কেন যাবে না? আমি বললাম আমি আপনি বলে কোথায় নিয়ে যাবেন? আমি তো আপনাকে চিনি না, আর গেলে আমার পুলিশ এসে কী হবে যদি আমি মারা যাই? পরে বলে না, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, তবে আমার একটা শর্ত আছে, আমার সাথে গেলে তুমি আবার কখনোই ওখান থেকে ফিরে আসতে পারবে না। আমার সাথে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের মাঝেই থাকতে হবে, ওইখান থেকে কখনো ফিরে আসা যাবে না। আমি তখন বললাম যে আমি যদি আপনার সাথে যাই আপনি আমাকে কী দিবেন? ওই মুহূর্তে মহিলা তার ব্যাগ থেকে, মানে তার যে থলি ছিল, থলি থেকে একটা কাঠি, আপনারা হয়তো অনেকেই চিনবেন যে গ্রামের বাড়িতে ডাল, মানে ডাল ঘোটার জন্য যেরকম একটা কাঠি ব্যবহার করে না, ওই রকম একটা ঝলঝল করা একটা স্বর্ণের কাঠি মহিলা তখন বের করলো। বলে এটা আমি তোমাকে দিব। আমি বললাম তা আমাদের পরিবারে কিন্তু তখন অনেক অভাব, আমাদের পরিবারে কিন্তু শান্তি নাই। আমার বড় ভাইয়া বিয়ে করছে, বিয়ে করার পরে পরিবারে প্রচণ্ড অভাব, বাপ মা খাওয়ার পায় না, মানে আব্বা তো আগের মতো কাজ করতে পারে না, কাজ করতে গেলে আবার কাশি হয়, বমি হয়, আব্বা অনেক অসুস্থ, মা অনেক অসুস্থ। এদিকে ভাইয়া আমার মায়ের খুব বেশি একটা দেখে না। মানে প্রয়োজনে হঠাৎ করে মাথায় আসলো যে এটা যদি আমার পরিবারকে দিই তাহলে আমার আব্বা একটা হোটেল দিতে পারবে, আমার পরিবারটা পাল্টে যাবে, আমার জীবনের বিনিময়ে যদি আমার গোটা পরিবারটা পাল্টে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নাই। আমি যখন বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কালকে আসেন, আমি আপনাদের কালকে বলবো, আজকে আমি চলে যাই। মহিলা আমাকে বলে আমি চলে যাবো, তবে তোমার একটা কথা বলে যাই, তুমি যদি এই যে আমার সাথে এতক্ষণ ধরে তোমার কথাবার্তা বলো, যে তুমি যে এতক্ষণ ধরে আমার সাথে কথাবার্তা বললা, এটা কিন্তু খবরদার তুমি তোমার আম্মাকে কিছু বলতে পারবে না বা তোমার কাউকেই কিছু বলতে পারবে না, যদি বলো তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। এই বলে মহিলা তখন আমার পিছন থেকে উঠে হেঁটে চলে গেল। এবং মহিলা হেঁটে চলে যাওয়ার পরে মনে হয় 1-2 মিনিট পরে আমার শরীরে একটা অন্যরকম সেন্স আসছে, মানে এটা, মানে আমার মনে হয় শরীরটা আমার তখন অপেশ ছিল, যেটাকে বলে মানে সেন্স ছিল না আমার শরীরে। হঠাৎ করে মনে হয় সেন্স ফিরে আসে এবং তাকে দেখে আমাদের গ্রামেরই একটা ছিল আমার পাশে বসে আছে। আর আমি বললাম কিরে তুই কখন আসলি? বলে ভাই আপনার মা যে বলে আপনার সাথে জিন আছে, কথাটা আসলেই সত্যি। ও আমার বলে মানে মহিলা যে জায়গায় বসে আছে ও একই জায়গায় বসে আছে। আমি বললাম যে মানি? আমার বলে আমি তো আধা ঘন্টা ধরে এখানে বসে আছি, আপনি তো কোনো কথাই বলেন না, আপনার গায়ে ধাক্কা পর্যন্ত দিলাম, আপনি তাও চুপচাপ ওখানে বসে আছেন, ওই পুকুরের দিকে তাকায়, পুকুরের মধ্যে কি দেখেন? আমি বললাম তুই কি এতক্ষণ আমার সাথে কাউকে দেখছিলি? বলে না, কারে দেখবো? আমি বললাম তোর জায়গায় অন্য কেউ বসেছিল? বলে না, আমার জায়গায় কি, আমার জায়গায় তো আমি বসেছিলাম। আর আপনি কি বলেন, আপনি কি আসলে পাগল হয়ে গেছেন? বললাম আচ্ছা ঠিক আছে। মাগরিবের আজান দিয়ে দিছে ওই সময়, আমি তখন গিয়ে নামাজ পড়ছি, নামাজ পড়ে বাড়িতে গেছি। বাড়িতে যাই দেখতেছি আমারে বলতেছে আম্মা, এমনি বলতেছি যে আম্মা আমি যদি না থাকি, আমি যদি কোথাও চলে যাই তাহলে কি তোমাদের খুব কষ্ট হবে? আমার আম্মা বলে তুই কই চলে যাবি, কি হয়েছে তোর? আমি বললাম না কিছুই হয় নাই, ভাইয়া বিয়ে করে আলাদা হয়ে গেল এবং ছোট দুইটা ভাই আছে, ওরাও তেমন কাজ কাম করে না, আব্বা আর কয়দিন কাজ করে সংসার চালাবে, আমি একটা কাজ করব, আমি কিছু একটা করব, আমারে বলি। তাও আমার ডিটেলসে বলতে পারি না, মহিলা তো বললো যদি বলি আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, যার জন্য আমার আর কিছু বলতেছি না, জাস্ট আমার সাথে কথা বলতেছি। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে রাতের বেলা তখন ঘুমিয়ে গেছি এবং ঘুমিয়ে চিন্তা করতেছি, মানে শুয়ে শুয়ে চিন্তা করতেছি কি করব। আমার যে মহিলা বললো মহিলার সাথে যাব এবং গেলে কি আমি জীবিত ফিরে আসতে পারবো, আমাকে কোথায় নিয়ে যাবে, কই নিয়ে যাবে তা আল্লাহ ভালো জানে। রাতের মধ্যে তখন শুয়ে গেছি এবং এই স্বপ্নের মধ্যে এই হাজারা খাতুনকে আমি আবারও দেখলাম। এসে আমাকে বলে তাজুল ইসলাম তুমি কি যাবা? যদি তুমি যাও আমি তোমাকে নিয়ে যাব, তুমি কি যাবা? আমি বললাম জি আমি যাব। এই স্বপ্নের মধ্যেই বলতেছি জি আমি যাব। পরে বলতেছে তাহলে দরজা খুলে বেরো। আমি বললাম দরজা খুলে বেরোবো? বলে হ্যাঁ দরজা খুলে বেরো। পরে আমি দরজাটা খুলছি, ঘরের দরজা, মানে শোয়া থেকে উঠে গেছি স্বপ্নে দেখার পরে। উনি আমাকে বলে দিল দরজা খুলে বেরোয় পুকুর পাড়ে, মানে পুকুর ঘাটে যাওয়ার জন্য। আমি দরজা খুলে বের হয়েছি, দরজা খুলে বের হইয়া মানে শোয়া থেকে উঠছি, উঠে দরজা খুলে বের হয়ে পুকুর ঘাটে গেছি। মানে পুকুর ঘাটে যাওয়ার পরে আমার বলে একটা দোয়া, ওই যেটা আমাকে প্রথমে পড়তে বলছে ওই সেম দোয়াটাই আমাকে বলে এটা পড়ো। আমি এটা পড়ছি, পরে বলে যে তুমি পুকুরে ঝাঁপ দাও। ওনাকে কিন্তু আমি দেখি না, শুধু ওনার কথাগুলো শুনতেছে, ওনার কথাগুলো আমার কানে আসতেছে, কথাগুলো শুনতেছে, আমাকে বলে পুকুরে ঝাঁপ দাও। যখন পুকুরে ঝাঁপ দিতে বললো আমি তখন নির্দ্বিধায় পুকুরে ঝাঁপ দিলাম। কিন্তু আমি দেখলাম যে আমি একটা পুকুরে ঝাঁপ দিলাম, এইটা দেখলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি বহু নিচে পড়ে যাচ্ছি, মানে বহু নিচের দিকে চলে যাচ্ছে, আমার গায়ে কোনো পানি লাগে না, কিছুই লাগে না, বাট আমার মনে হচ্ছে আমি নিচের দিকে যাচ্ছি, মানে নিচের দিকে যাচ্ছি। এরকম করে একটু পরে বাতাস, এত পরিমাণের বাতাস, আমি চোখ বন্ধ করে ফেলি এবং হঠাৎ করে চোখটা খোলার পরে আমি দেখলাম যে আমি একটা আপনার রাজপ্রাসাদের মতো বিশাল একটা বাড়ি, ওই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। আমি হয়তো সবকিছু বলতে পারবো না, ওখানকার আমার নিষেধ আছে, যতটুকু বলা যায় আমি ঠিক ততটুকুই বলবো। পরে আমারে বললো
একটা ওই মহিলা বলতে তখন একটা মেয়ে, আমি তার প্রথম যে রূপে দেখলাম সেম রূপে তারে আমি দেখলাম। আমার বলে ভিতরে আসো। আমি তখন ভিতরের দিকে গেলাম, যাওয়ার পরে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো নারী পুরুষ বসে আছে, কথা বলতেছে, গল্প করতেছে। বাট এই মানুষগুলো আমাদের মতো সাধারণ মানুষের মতো না। এই মানুষগুলো বিশাল লম্বা লম্বা এবং তাদের গায়ে জুব্বা পরা, মানে কেমন যেন একটু অন্যরকম, মানে আরব দেশের সৌদিয়ানরা ঠিক যেরকম হয় কিছুটা ওই রকম দেখতে। পরে উনি আমাকে একটা রুমে মানে অনেক হাঁটায় নিয়ে গেল, পিছনের দিকে নিয়ে বলতেছে এটা হচ্ছে রান্নাঘর, মানে এটা হচ্ছে রান্নাঘর, এখানে আমি জিলাপি ভাজবো, শুধু জিলাপি আর কিছু না। এখানে আমি জিলাপি ভাজবো এবং জিলাপি ভাজার পরে এই দিক দিয়ে মানে একটা জায়গা আছে অন্ধকারের মতো, জিলাপি ভাজবো, ভেজে এদিক দিয়ে ফেলে দিব। তো জিলাপি ভাজবো, এদিক দিয়ে ফেলে দিব এবং আমি এই থাকার জায়গা মানে এই ঘরের পাশে আমার থাকার জায়গা, এটার মধ্যে আমি থাকবো এবং যেখানে আমি থাকবো এটার সামনে একটা বারান্দা আছে, বারান্দার মতো জায়গা, ওই বারান্দা থেকে আমি মাঝে মাঝে বাঁশি বাজাবো। তখন আমি বললাম যে এটা কার বাড়ি? তখন কিন্তু আমার মানে আমি কিন্তু একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ, আমার ভিতরে কিন্তু এরকম কোনো কিছুই নাই যে আমি ঘুমের মধ্যে আছি, স্বপ্নের মধ্যে আছি, অজ্ঞান অবস্থা আছি, এরকম কিন্তু না। একেবারে সুস্থ সবল স্বাভাবিক একটা মানুষের কিন্তু আমি তখন এই জায়গার মধ্যে আছি। পরে আমার বলে যে তুমি এইভাবে মানে জিলাপি ভাজবা, ভেজে এই দিক দিয়ে ফালাই দিবা, মানে ওই জায়গাটা অন্ধকার। আমি যে ফালাই দিলে কই যাবে? বলে যেখানে যাক তুমি ফালাই দিবা, এদিক দিয়ে ফালাই দিবে এবং ফালাই দেওয়ার পরে তুমি এই জায়গাটার মধ্যে আসবা এবং এসে তুমি এখানে ঘুমাবা এবং ঘুমানোর পরে তুমি আবার ওইখানে গেলে সমস্ত কিছুর বস্তা পাবা, মানে জিলাপি ভাজার জন্য যে চিনি বা এসব যে জিনিসগুলোর প্রয়োজন এগুলো সব এখানে পাবো। আমাকে বলছে কিন্তু সব এখানে পাবা, তো এটা থেকে তুমি বেরোতে পারবা না, এটার মধ্যেই থাকবা। ও এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে উনি আমাকে বলছে আমাকে নাকি একটা জিনিস দিয়ে আসছে, মানে আমি যে ওই ঝাঁপ দিলাম পুকুরে, আমার বলে তোমার বালিশের নিচে একটা জিনিস দিয়ে আসছিলাম এবং ওই জিনিসটা দিয়ে তোমার গোটা পরিবার অনেক সুখে থাকবে। আমি বললাম এটা কি? বলে ওই যে কাঠি, স্বর্ণের কাঠি। আমি বললাম এটা কে নিচ্ছে? বলে এটা তোমার মা নিয়ে গেছে। আমার বলে তোমার মা নিয়ে গেছে, তারা এটা বিক্রি করে অনেক ভালো থাকবে, তুমি তোমার পরিবার নিয়ে চিন্তা করো না, তুমি তোমার মতো কাজ করো। তো তখন আমি চিন্তা করলাম তো আমার পরিবার ভালো আছে, আমার পরিবার ভালো আছে, আমার পরিবার সুখে শান্তিতে আছে, তাহলে আমার আর সমস্যা নাই। আমি ওখানে জিলাপি ভাজতাম, ভাই মনে মনে জিলাপি ভাজতাম সারা দিন রাত। কিন্তু অবাক করার বিষয় কি আমার কখনো গরম লাগতো না, মানে ঠান্ডাও লাগতো না, গরমও লাগতো না। এই যে আমি আগুনের কাছে বসে থাকতাম, আগুন জ্বালাইতাম, জিলাপি ভাজতাম, ভাজার পর আগুন নিবাইতাম, বারান্দায় যাইতাম, ওই রুমে যেতাম, বারান্দায় গেলে আমি শুধু বাইরের দিকে আপনার খোলা মাঠ দেখতে পেতাম, মানে বিস্তৃত মাঠ। কিন্তু আমার ওই বাসাটা অনেক উঁচা একটা জায়গায় ছিল, যেরকম ধরেন আপনার 20 তলা 30 তলা একটা উঁচা জায়গায় যেরকম না, ওই রকম একটা জায়গা আমার বাসাটা। বাট এই বারান্দাটায় গেলে আমি দেখতাম কি খোলা বিস্তৃত মাঠ, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো গরু নাই, কোনো কিছুই নাই, শুধু বিস্তৃত মাঠ, শুধু মাঠ আর মাঠ। এরকম না যে ফসলের মাঠ না, লাইক ফুটবল খেলার মাঠের মতো মাঠ। আমি দেখতাম সূর্য উঠে সূর্য নামে, বাট এদিক দিয়ে আপনার মানে ঝাঁপ দিতে পারবো। কিন্তু বারান্দাটা এরকম ছিল, উপরে ছাদ ছিল আর মানে সামনে কোনো গ্রিল ছিল না। আমাদের যেরকম টপ বারান্দা হয় সামনের দিকে গ্রিল থাকে, কোনো গ্রিল নাই, একেবারে খোলা, কিন্তু ওইটাও অনেক উপরে। আমি শুধু এই রুম থেকে এই রুমে আসতে পারি, ওই রুম থেকে ওই রুমে যেতে পারি, অতটুকুই। এরপরে আমি কিছুই জানি না। তবে ওই মহিলা মাঝে মাঝে আসে, দরজাটা খুলে আসে, আবার দরজাটা ওই দিক থেকে লাগাই দিয়ে যায়, আমার দিক থেকে আমি দরজা লাগাইতে পারি না। তো এরকম করতে করতে আমার দাড়ি মোজ চুলটুল অনেক বড় হয়ে গেছে, তাই বড় হয়ে যাওয়ার পর আমি বললাম যে আমি তো এগুলো অনেক বড় হয়ে গেছে, আমার তো এগুলো অনেক ক্ষতি করতেছে, আমি ঠিক মতো থাকতে পারি না, আমি কি করব? আমার বল আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা তোমার আমি মানে ব্যবস্থা করে দিব, এটা বলে। পরে সে আমাকে এগুলা কাটার জন্য যেসব জিনিসের দরকার হয় এগুলো আমাকে এনে দেয়, লাইক রেজার, তারপর আপনার এইটা ওইটা। আমি তখন নিজেরটা নিজে কাটতাম, আয়নার সামনে ছিল, আমাকে একটা আয়নাও এনে দেয়, ওইটার সামনে আমি তখন নিজেরটা নিজে কাটতাম। কিন্তু সে আমাকে একটা কথা বললো যে তুমি কখনো আয়নাতে, আমি যদি কখনো আসি আয়নাটা ঘুরিয়ে দিবা, আমি যদি কখনো তোমার সামনে আসি আয়নাটা ঘুরিয়ে দিবা, তুমি কখনো আয়নার সামনে আমাকে দেখো না। এই কথাটা কেন আমাকে বলে এটা আমি জানি না, তাই বললাম আচ্ছা ঠিক আছে। উনি যখনই আসতো আমি আয়নার এখান থেকে সরে ওনার সাথে কথা বলতাম। এইভাবে কত দিন যায়, কত মাস যায় আমি জানি না। একটা পর্যায়ে আমার বাইরেও যেতে পারি না, উনি যে দরজা দিয়ে ঢুকে আবার বেরিয়ে যায়, ওই দরজা কিন্তু আমার এখান থেকে খোলা যায় না, আমার এদিক দিয়ে খোলা যায় না, ওনার এদিক দিয়ে উনি লাগাই দিয়ে চলে যায়। কই যায় না যায় আমি জানি না। আমি জিলাপি বাঁচতেছি, যে অন্ধকারে আমি জিলাপি ঢাকি ওইখানে কিন্তু আমার কোনো আলো নাই, মানে যে চুলাটাতে আমি জ্বালাই এই চুলাটা একটা মানে আপনার লোহার অ্যাঙ্গেলের মতো ছিল, এটা টান দিলে আগুন জ্বলে উঠতো। আর আমি যখন রাতে ঘুমাইতাম, আমি যখন উইঠা কিচেনে যেতাম, আমি সব কিছু পাইতাম, আপনার তেল থেকে শুরু করে একটা জিলাপি ভাজার জন্য যা দরকার সব পাইতাম, কোনো কিছুর অভাব ছিল না, পানি টানি একদম সব কিছু আমার ওখানে ছিল।
শুধু আমি জানতাম না যে জায়গাটা কোথায়, মানে আমি যে জায়গাটায় কাজ করি জায়গাটা কোথায়। শুধু বারান্দায় যেতাম, মাঝে মাঝে বাঁশি বাজাতাম, বাঁশি বাজিয়ে শুধু খোলা মাঠ দেখতাম। মাঝে মাঝে চিন্তা করতাম যেখান থেকে লাভ দিব, কিন্তু ভাবি লাভ দিলেও তো মরে যাবো, বাঁচবো না, এটা তো অনেক উপরে, এরকম ভাবে দেখতাম। এমন করে তো সময় কাটতো। কিন্তু একটা সত্যি কথা বলতে, আমি কখনোই ওখানে কোনোদিন বৃষ্টি হতে দেখি নাই, কোনোদিন বৃষ্টি হয় নাই, আমার চোখে একদিনও বৃষ্টি হয় নাই। এবং আকাশের দিকে তাকালে আমি পরিষ্কার আকাশ দেখতে পেতাম। রাতে মানে আমাদের এখান থেকে রাতে যেরকম আকাশ দেখি ওই আকাশ, দিনের বেলায় যেরকম আকাশ দেখি ওই রকম আকাশ, আকাশের কোনো পরিবর্তন নাই, একই রকমের আকাশ আমি দেখতে পেতাম। এরপরেও পরিবার পরিজনের সাথে পড়ে আসি, মানে ওনাদের সাথে পড়ে আসি, শুধু ওই মেয়েটাকেই দেখতাম, ও হাজারাকে দেখতাম, আসতো যাইতো, আমার সাথে কথাবার্তা বলতো, একটা মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক ওনার সাথে আমার। এরকম করতে করতে কত দিন, কত রাত, কত মাস, কত বছর চলে যায় তার কোনো হিসাব আমার নাই। একটা পর্যায়ে আমার আর ভালো লাগে না এখানে থাকতে, মানে ভালো লাগে না, এবং নিজের মাঝে অনেকটা খারাপ লাগা কাজ করে, মানে আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারতেছি না, মানে কেমন জানি আমার ভিতরে খুব অস্থিরতা কাজ করতেছে, ভীষণ অস্থির লাগতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, মানে আশেপাশে কাউরে দেখি না, কোনো মানুষ নাই, কেউ নেই। এই মাঝে মাঝে আসে, কথা বলে চলে যায়, রাতের বেলায় ঘুমাইলে সকালবেলায় কিচেনের মধ্যে সব কিছু পড়ে আছে। এগুলো কীভাবে সম্ভব, মানে এগুলো কোত্থেকে আসে, আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। এরকমভাবে তখন একদিন, 2 দিন, 3 দিন করে কাটতে একটা পর্যায়ে আমি বলছি আমি চলে যাবো। ওই মেয়ে যখন আসতো হাজারা, আমি বলতাম যে আমি চলে যাব, আমার আব্বা আম্মার জন্য আমার কষ্ট হয়, আমি আমার আব্বা আম্মার কাছে চলে যাব। উনি আমাকে বলে যে না, যাওয়া যাবে না। আবার এখানে আরেকটা বিষয়, মাঝে মাঝে এসে আমাকে বলে যে এই দোয়াটা পড়। আমাকে ওই দোয়াটা, যে দোয়াটা আমি আপনাকে বলি 4 অক্ষরের একটা ছোট্ট দোয়া, ওইটা আমাকে পড়তে বলতাম, আমি এটা পড়তাম। এবং এরকম হয়, ওই দোয়াটা পড়ে আমার বলে যে তুই বল আমি যাব না, তো আমি বলতাম যে আমি যাব না, কাকে বলি এটা কিন্তু আমি জানতাম না। ওই রুমের মধ্যে আমাকে বলে যে তুই বল আমি যাব না, তাই আমি বলতাম হ্যাঁ আমি যাব না, এরকম করে আমি 3 বার বলতাম, বলে আচ্ছা ঠিক আছে কাজ কর। তো কারে বলতাম যাব না ওইটা কিন্তু আমি জানি না। এভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে আমি তখন বললাম যে আমি এখানে থাকবো না, আমার বয়স হয়ে গেছে, আমি বুঝতেছি, মানে আমার চেহারা টেহারা অনেকটা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে ওইখানে, আমি এটা বুঝতেছি যে আমার অনেক দিন এখানে হয়ে গেছে। তা আমি বললাম যে আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। পরে আমার বলতেছে যে চলে যাবি, আমি বললাম যে চলে যাবো, আমার মার জন্য কষ্ট হয়, আমার বাবার জন্য কষ্ট হয়, আমি ওদেরকে দেখবো, আমি চলে যাবো। এনিওয়ে যে একদিন আমার বলতেছে তোর মা বাবার জন্য কষ্ট, তোর বাবা তো মারা গেছে। যেদিন বলছে বাবা মারা গেছে ওই দিনে ভাই আমার কান্না শুরু। আমার আব্বা মারা গেছে, আমি আব্বার দেখবো, আমি কান্না করতেছি, কোনো কাজ করি না, খাইও না, কাজও করি না, আমার খাবার দাবার আমি খাই না, কোনো কাজও করি না। খাবার দাবার বলতে উনি আমাকে খাবার দিয়ে যেত, আমি তো খাবার রান্না করা লাগতো না বা পাক করতাম না, এরকম মানে আপনার ঝুড়ি করে করে খাবার দিয়ে যেত, প্রতিদিনই আসতো আমাকে খাবার দিয়ে, তো আমি এগুলোই খাইতাম। এবং ওইখানে আমি খাইতাম, থাকতাম, সব আমি একটা থাকার জন্য সব রকম ব্যবস্থা, একটা মানুষ থাকার জন্য সব ব্যবস্থা আমাকে ছিল। পরে উনি আমার বলে এখানে নাকি আরেকটা লোক নাকি কাজ করছিল, কোন মানুষ নাকি এখানে আসছিল, আমার ওই মানুষটাও নাকি দীর্ঘ বছর ওখানে কাজ করে গেছে, এবং মানুষটা এখানে মারা গেছে, মারা যাওয়ার পরে তারা নাকি ওকে ওখানে দাফন করে দেয়, মানে তাদের এখানে। তো বলে এখানে আসলে আর কেউ যেতে পারে না, মানে মরণ পর্যন্ত ওখানেই থাকতে হয়। আমি বললাম যে না আমি যাবো, আমি আমার আব্বা আম্মার কাছে যাবো, আমি পাক শাকও করি না, রান্না বান্নাও করি না ভাই, এই জায়গার মধ্যে খাওয়া দাওয়াও করি না, খুব খারাপ একটা অবস্থার মধ্যে চলে গেছি। এবং উনি আমাকে বলে তুই যাইস না, থাক, মানে বুঝায়, আমি থাকবো না, আমি আমার মাকে দেখতে যাবো। পরে আমাকে বলে তোকে যেতে দিতে পারি 100তে, তুই যদি আবার চলে আসিস, আবার আসবি? আমি বললাম জি আমি আসবো। বলে আসবি তো? আমি বললাম জি আসবো, আমার মা বাবাকে দেখে আমি চলে আসবো, আমার বাবা যদি মারা যায় বাবার কবর দেখবো, মাকে এক নজর দেখবো, আমার ভাইদেরকে দেখবো, আমার ভাবিরে দেখবো, আমি আবার চলে আসবো। বলে তাহলে তুই কি ওখানে গিয়ে কাউকে বলবি যে তুই কোথায় ছিলি, এটা কাউকে বলবি? আমি বললাম যে না। বলে কাউকেই বলবি না? তাই আমি বললাম যে না আমি কাউকেই বলবো না, আমি কখনোই কাউকে বলবো না, আমি কোন জায়গায় ছিলাম, কোথায় ছিলাম, এগুলো আমি কোনোদিনও কাউকে বলবো না। পরে হাসি দেয়, একটা হাসি দিয়া বলে তুই আর আসবি না, তুই আসবিও না, তুই সবাইকে বলে দিবি যে আমি তোকে নিয়ে আসছি, যদি বলে দেস তোর বড় ক্ষতি হবে। আর তখন সে যাওয়ার সময় আমরা বলে যে তোরা আমি দিয়ে আসবো, কান্নাকাটি করিস না, এবং তোরা আমি দিয়ে আসবো। এই কথা বলে তো আমি তখন একটা সাহস পেলাম যে আমাকে দিয়ে আসবে। এইভাবে কয়েকদিন পরে একদিন আমাকে বলে তোরা আমি দিয়ে আসবো, তবে আজকে রাতেই তোরা আমি দিয়ে আসবো, তবে তোরা একটা জিনিস দিতে চাই, এই জিনিসটা কাউকে দিবি না, এটা তুই তোর কাছে রেখে দিবি। তোর যদি বড় ধরনের কোনো মারাত্মক অসুখ হয়, তুই যদি কোনো অসুখে ভুগিস, তোর কোনো অসুখ হয়, তবে এই জিনিসটা ভিজিয়ে তুই পানি খাবি। আমাকে একটা পাথর, এই পাথরের মধ্যে আরবি লেখা ছিল,
বিভিন্ন আরবি লেখা ছিল এই পাশে ওই পাশে, বিভিন্ন পাশে আরবি লেখা, অ্যারাবিক লেখা। এই অ্যারাবিক লেখার পাথরটা আমাকে দেয় যে পাথরটা নিয়ে যা, এবং এটা নিয়ে এটা হাতে নিয়ে তুই ঘুমাবি। আমাকে বলে যে আজকে রাতে এটা হাতে নিয়ে তুই ঘুমাবি, এবং তোর যদি বড় ধরনের কোনো অসুখ হয় এটা পানিতে ভিজিয়ে তুই খাবি। আমাকে এটা বলে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি সেটা করব। এই কথা বলার পরে আমি রাত্রে ঘুমিয়ে যাই, ওই জায়গার মধ্যে ঘুমিয়ে যাই। আল্লাহকে সাক্ষী করে বলে আমার যখন ঘুম ভাঙে, আমি দেখতে পাই যে ফজরের সময় আপনার সূর্য আদো আদো উঠতেছে, ওই আলোর মধ্যে আমি আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, ওই সময় পুকুরটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে মানুষ মাটি টাটি ভরাট করে পুষ্করিণীটা অনেক ছোট করে ফেলছে। ওই পুষ্করিণীর পাড়ে একটা জাম গাছের নিচে আমি শুয়ে আছি। আমার তখন ঘুম ভাঙে। ঘুম ভাঙলে পরে আমি বাড়ির দিকে তাকাই, বাড়ি চিনতে পারি, বাট অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নাই, অনেক কিছু পরিবর্তন, বাড়ি ঘর দুয়ার সব পরিবর্তন। আমি শোয়া দিকে উঠে পাথরটা, আমি আমার লুঙ্গি ছিল, লুঙ্গির খোঁচের মধ্যে পাথরটা ঢুকে আমি তখন বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে মারে ডাক দিই দুইবার। মা তখন মাত্র সকাল হইতেছে, মানে আলো ফুটতেছে, ওই সময় দুইবার মারে ডাক দিই। মা তো দৌড়ে এসে আমার জড়াই ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে, বাবারে তুই কোত্থেকে আইছিস, বাবারে তুই কোত্থেকে আইছিস। আমার দাঁড়িয়ে আমি নিজে কাটতাম, চুল নিজে কাটতাম। চেহারা আগের মতো ছিল না, চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, মানে চেহারা আমার আগের মতো নয়, চেহারার খুব পরিবর্তন। আমার বলে তুই কোত্থেকে আইছিস, আব্বা তুই কোত্থেকে আইছিস। আমার আব্বা মা বলতেছে তুই কোত্থেকে আইছিস, তোরে কে নিয়ে গেছে, তুই কোথায় গেছিস। আমি আমার আব্বা আমার বাবা নিয়ে মা এগুলো বলতেছে। তো মারে বলি মা বাবা কই, বলে তোর বাবা তো মরে গেছে, বা তোর বাবা তো মারা গেছে। তা আমি তখন ঘরের মধ্যে নিয়ে যাই, পাথরটা কিন্তু তখনও আমার হাতের মধ্যে আছে। এবং নিয়ে যাওয়ার পরে আমার সবাই জিজ্ঞেস করে তুই কই ছিলি। আমি কিছুই বলি না, কারোর কাছে কিছুই বলি না। সবাই অবাক, একটা গেঞ্জি পরা, একটা লুঙ্গি পরা, এবং আমার দাড়িগুলো আমি নিজে কাটতাম, চুল আমি নিজে কাটতাম। তো এগুলো নিজে কাটার কারণে দেখা যায় যে এগুলো একটু পাগলের মতো হয়ে আছে, চুলগুলো দাড়িগুলো একটু পাগলের মতো হয়ে আছে। তা আমার ছোট ভাই তখন আমার কাছে আসছে, আমার ছোট ভাই আমার কাছে আসে, ও আমার থেকেও বেশি বয়স হয়ে গেছে। আমার বয়স হয়েছে কিন্তু ওরকম বয়স আমার হয় নাই, দেখে মনে হচ্ছে যে আমি আগের থেকে একটু বয়স করেছি, বাট এরকম না। যেমন আমার ছোট ভাই বুড়ো হয়ে গেছে, ও দাড়িটার সব সাদা হয়ে গেছে পাইকা। আমার ছোট যে দুই ভাই ছিল ওরা একদম বুড়ো হয়ে গেছে, বড় ভাইও বুড়ো হয়ে গেছে, কিন্তু আমি যেন সবার থেকে ইয়াং। এই সবাই আমার জিজ্ঞেস করে তুই কই গেছিলি, তুই কোথায় গেছিলি, তুই কোন জায়গায় গেছিলি, সবাই জিজ্ঞেস করে। আমি কাউকেই কোনো কিছু বলি না, বারবার জিজ্ঞেস করে যে তুই কোথায় গেছিলি, কোন জায়গায় গেছিলি। আমি কাউকেই কিছু বলি না। এরকমভাবে একদিন, 2 দিন, 3 দিনে পাথরটা ওই সময় আমি রেখে দিয়েছিলাম। আমার একটা ভালো একটা জায়গার মধ্যে পাথরটা রেখে দেওয়ার পরে আমার আব্বা আম্মা তখন বলে তোর তো অনেক বয়স হয়ে গেছে, এখন কি করবি, তুই কি বিয়ে শাদী করবি, তুই তো বয়স। কারণ আমি 25 বছর বয়সে গেছি, আমি যে সময় গেছি এর থেকে আমার বাবা মা বলতেছে আনুমানিক হিসাবে আমি 20 বছর পরে আসছি, পরিবারে ফিরে আসছি। তার আমার জীবন থেকে প্রায় 45টা বছর কেটে গেছে। এবং এই 45 বছর আমি কোথায় ছিলাম, 45 বছর আমি কোন জায়গায় ছিলাম, এটি আমার আমার ভিতরে বারবার জাগতেছে। ওরা আমার 20 বছর কোথায় ছিলাম এটি বারবার আমাকে প্রশ্ন করতেছে। তেমন আম্মা বলে বয়স যেহেতু হয়েছে বিয়ে শাদী কর। তো পরিবারে কিন্তু তখনও অভাব, আমার আম্মা 2 ভাইয়ের কাছে খাইতেছে, 2 ভাই আবার আমার আম্মারে খাওয়াইতেছে, বড় ভাইও খাওয়ায় মারে, আমিও আমারও খাওয়াইতেছে, আমার বলে বিয়ে শাদী করার জন্য। তা বিয়ে শাদী করবো তো আমি টাকা কোথায় পাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমি আমার মায়েরই কিন্তু অনেক টাকা মারে বলি যে তুমি কি আমার বালিশের নিচে কিছু পাইছো, মা বলে পাইছি, এরকম একটা জিনিস। এটি তোর ভাই করে দিছি, মা নাকি কাইটা কেন ভাই করে দিছে। এরা কেউ ব্যবসা করছে, কেউ এটা করছে, কেউ ওইটা করছে, এরকম করে সমস্ত টাকা পয়সা তারা নষ্ট করে ফেলছে। এই স্বর্ণের জিনিসটা অনেক টাকায় বিক্রি হয়েছে। মা আমাকে বলে এটা কোত্থেকে আসছে, মা আমাকে এইটাও বলে, কিন্তু আমি মাকে কোনো জবাব দেই না যেটা আমি কোত্থেকে আসছি, কিন্তু তারা এটা খেয়ে ফেরে নষ্ট করে ফেলছে। এবার আসার পরে আমার ভাইরা যেহেতু আমার আম্মার কাছ থেকে এগুলো নিচ্ছে, আমার আম্মা বলছে যে এটা আমার ছেলে তাতুল আমাকে দিয়ে গেছে। তো যার কারণে ভাইয়েরা সবাই মিলে একটু সহযোগিতা করে আমাকে তখন বিয়ে করাই দিল। তো বিয়ে করাইছে ইয়াং বয়সে একটা মেয়ে, লিপি নামের একটা মেয়েরা আমাকে তখন বিয়ে করাইছে। তো লিপিকে বিয়ে করানোর পরে আমি ওরে বিয়ে করছি। বিয়ে করার পরে ও আমাকে একই প্রশ্ন করে, আপনি 20 বছর কই ছিলেন, আপনাকে আপনার আমার স্বর্ণের কাঠি দিয়ে গেছিলেন, আপনি 20 বছর কই ছিলেন। আমি কিছুই বলি না, কারণ আমাকে তো বলা নিষেধ, আমি কিছুই বলি না। এরকম করতে কিছুটা দিন পরে বিয়ে করার আপনার প্রায় 5 থেকে 6 মাস পরে আমার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। কেন হয় না, বয়স্ক মানুষ। আর আরেকটা বিষয় কি, আমার ভিতরে যে শারীরিক একটা শক্তি, একটা যৌন শক্তি, এটা কিন্তু নাই, এটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এটা ওইখানে থাকা অবস্থায় নষ্ট হয়েছে। ওইখানে আমার আরও কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমার বলা নিষেধ আছে, যার কারণে আমি বলতে পারি নাই। যে এটুকুই বলে আমার যৌবন পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
এবং এখানে আসার পরে আমার বউর সাথে আমি কোনো শারীরিক সম্পর্ক করতে পারি না। এই নিয়ে বউর সাথে প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা, এবং এরকম হতে হতে একটা পর্যায়ে হলো কি আমার বউ মানে কাশি দিলে কাশের সাথে রক্ত বের হয়। এই আমার বিয়ে করার 6 মাস পরে কাশের সাথে রক্ত বের হয়, বমি করলে রক্ত বের হয়, মানে অবস্থা খুব খারাপ, অতিরিক্ত অবস্থা খারাপ। খাওয়া হওয়ার পরে কি হয়েছে ওর আমি এটা বুঝি না। পরে বললাম কি আমি ওর ডাক্তার দেখাইলাম, অনেক ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ভাইরা টাকা পয়সা দিল, কিন্তু ডাক্তার দেখালাম কোনো লাভ হইলো না। এবং হঠাৎ আমার একদিন ওই পাথরের কথাটা মনে পড়ছে। আমার যে ওই হাফেজা বলছিল যে আমি যদি অসুস্থ হই, হাজরা বলছিল আমি যদি অসুস্থ হই তাহলে আমি যেন পাথরটা ভিজিয়ে পানি খাই। তো এই কথাটা বলার পর আমি তখন কী করলাম, এই পাথরটা পানির মধ্যে ভিজাইলাম। ভিজানোর পর আপনি বিশ্বাস করবেন মানে মানে পানি যে পানির মধ্যে ভিজাইলাম, আমার কাছে মানে পাথরটা ভিজানোর পরে পানিটা আরও পরিষ্কার হয়ে গেছে। এমনিতেও কলের পানি মানে আমাদের যে টিপ কলের পানি ছিল এটা একটু ঘোলা ছিল, একটু ঘোলাটে, ওই ঘোলাটে পানির ভিতরে আমি যখন পাথরটা ঢেলে দিলাম, পাথরটা তখন একেবারেই পরিষ্কার, একদম পরিষ্কার। এত পরিষ্কার পাথর, আমি অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম কি এই পানি মানে পরিষ্কার পানিটা আমি আমার বউরে খাওয়াইলাম। ঠিক যেদিন ওরে খাওয়াইলাম ওই আমার বারবার বলে তুমি আমার কি খাওয়াইছো, পাথর ভিজিয়ে যে খাওয়াইছে। আমি বলি আমার কি খাওয়াইছো, মানে ওর পুরো ভিতর মানে ওর মানে ভিতরে যা আছে সব কিছু শীতল ঠান্ডা হয়ে গেছে। এবং ওর এত ভালো লাগছে যে এইরকম পানি, এরকম সুস্বাদু বা এত মজাদার পানি ওর কোনোদিনও খায় নাই। আমার বলে তুমি এটা কি খাই মানে কি আমারে বলো কি দিছো আমারে, আমারে কি তুমি দিছো। আমি তখন বললাম যে দেখো যেটাই দিছি যেটাই তুমি খাইছো না, ও আমারে ধরছে, এই তুমি কি আমারে খাওয়াইলা, কি পানি আমারে খাওয়াইলা, কেন আমার এত স্বাদ লাগলো, এই পানি তুমি কই পাইলা। মানে আমার 1 দিন 2 দিন 3 দিন করে ধরতে ধরতে একটা পর ওর অত্যাচার সহ্য করতে না পাইরা আমি তখন তারে বলে দিলাম যে এরকম এরকম আমি তোমারে আমার একজন একটা পাথর দিছিল, ওই পাথরের পানিটা ভিজে আমি তোমারে খাওয়াইছি। এই কথা আমি ওরে বলছি। বলার পরে যাক এটা এখানে সমাধান। ও তখন ওর বাপের বাড়িতে গেল বেড়ানোর জন্য, প্রায় 5-6 দিনের মতো বাপের বাড়িতেও বেড়ে আসছে। আসার সময় ওর এক দাদাকে ওর সাথে করে নিয়ে আসছে, এবং ওই দাদার নাম ছিল আব্দুল খালেক। আব্দুল খালেক ওর দাদা হয়, ওই দাদারে ওর সাথে করে নিয়ে আসছে। আসার পরে আমার দাদারে নিয়ে আসার পর আমারে বলতেছে যে ও বললো ওর দাদা, মানে আমরা বললো ওর দাদা, তো কেমন দাদা তো আমি জানি না, বয়স্ক লোক। আইসা আমারে বলে যে তুমি যে পাথরটা মানে পানি ভিজে আমারে দিছিল ওই পাথরটা একটু দাও, আমি একটু আমার দাদারে দেখাবো। আমি বললাম না এটা আমি কেন দিব, আমি এটা দেখাবো না। আমার বলে না এটা একটু দেখাও, এটা একটু দেখাও যে তুমি এটা মানে একটু দেখাও, দেখাইলে কি হবে, একটু দেখাও না। আমি বললাম না আমি এটা দেখাবো না, আর আমি তো ওরকম কোনো পাথর দিও না, মানে মিথ্যা বলতেছি। ওর দাদা তখন চলে গেল, মানে খালেক তখন চলে গেল। চলে যাওয়ার পরেও আমার সাথে বারবার এটা নিয়ে ঝামেলা করতেছে যে তুমি দিলে কি হয়, এবং এটা আমার দাদা দেখলে কি হবে, আমার দাদাকে এটা নিয়ে যাবে, আমারে দেখাও, আচ্ছা দাদারে না দেখো আমারে দেখাও, আচ্ছা দাদারে না দেখো আমারে দেখাও। এইরকম ভাবে আমার সাথে এই ধমকি যায় ঝামেলা করতেছে দেখানোর জন্য। পরে একদিন হলো কি যে আচ্ছা ঠিক আছে আমি তোমারে দেখাবো। এই বলার পর আমি একদিন ওরে পাথরটা দেখাই, এই প্রথম ওরে দেখাই, এবং জল করতেছিল পাথরটা দেখার পর ও তখন বললো যে এত সুন্দর, মানে ও দেখলাম এটা কই রাখছে। তো ওই রাতে মানে আর অপেক্ষা করে না, সেই রাতে ও দেখছে আমি কই রাখছি, আমার ফলো করছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে ও আর এই জায়গায় নাই। ওই যখন নাই, ও কোথায় চলে গেল, ওরে আর আমি পাই না পাওয়ার পরে আমি তখন করলাম কি দৌড়ে গিয়ে পাথরটা দেখলাম, পাথরটা আছে কিন্তু যে পাথরটা এখানে নাই, ও নাই, পাথরটাও নাই। পরে দেখলাম আমি বুঝলাম যমুনায় পাথরটা নিয়ে চলে গেছে। আমি ঘর থেকে বেরোলাম, ভাইদেরকে ডাক দিলাম, ছোট ভাইদেরকে, বড় ভাইয়ের ডাক দিয়ে বললাম আমার বউ কই, চলে গেছে, আমার একটা মূল্যবান জিনিস নিয়ে গেছে। এরকম করে বাড়ি থেকে বের হয়েছি পরেই আমাদের এলাকা থেকে খবর আসছে যে আমার বউ নাকি, তার সঠিক বলতে পারে না, তবে আমার বউয়ের মতো নাকি কিছুটা চেহারা, আমার বউ নাকি অ্যাক্সিডেন্ট করছে, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে মোটামুটি একটা জায়গায়, ওখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তার পাশে, হয়তো শেষ রাতের দিকে অ্যাক্সিডেন্ট করছে বা এরকম সবাই বলতেছে। তা আমিও তখন দৌড়ে ওইখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে রাস্তার পাশেও মানে গাড়িতে চাপা দিছে, শরীরের মানে চাকা গেছে, শরীরের উপর দিয়ে এরকম দেখা যাচ্ছে, রাস্তার পাশে লাশ পড়ে আছে। সকালবেলায় মানুষে দেখছে নাকি রাতের বেলায় দেখছে কিভাবে আমি জানি না, আমাদের এলাকায় খবর আসছে ওইখানে দিয়ে যে রাস্তার পাশে লাশ পড়ে আছে। এরকম অবস্থা রাস্তার পাশে পড়ে আছে, একদম মানে খুব খারাপ অবস্থা, মানে সাদা কাপড় দিয়ে রাখছে, চেহারা চিনা যায় না। পরে আমি দেখে বুঝলাম যে এটা আমার বউ। পুলিশ আসার পরে পুলিশ ওরে নিয়ে গেল, এবং পুলিশ ওকে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে পুলিশ লাশ কাটলো কি করলো, এরপর ওকে আবার দিয়ে দিল, আমরা ওরে দাফন করে ফেললাম। এবং ওকে দাফন করার পরে আমি আমার পাথরটা খুঁজতেছিলাম যে পাথরটা কই,
ওরে যে ওখানে পাওয়া গেল, আমি ওই আশেপাশে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই আশেপাশের সমস্ত জায়গায় আমি পাথর খুঁজছি, কিন্তু পাথরটা আমি আর পাই নাই। এবং ওর যে দাদা আছে আপনার এই খালেক, আমি পরে শুনছি ওই খালেক কবিরাজ, উনি একজন কবিরাজ, ওনারে জিজ্ঞেস করলাম যে পাথরের বিষয়ে। উনি বলে না, শুধু আমার বউ নাকি ওনাকে লিপি নাকি ওনাকে বলছিল যে একটা পাথর আছে দাদা আমি আপনাকে দেখাবো, এই কথা বলে নাকি ওনারে নিয়ে গেছে, কিন্তু ওনার কোনো পাথরটা তো লিপি নাকি দেয় নাই। এবং কেন লিপি রাতের বেলায় এই পাথর নিয়ে চলে গেল এবং ওই গাড়ির নিচে কেন লিপি পড়লো, ওই জায়গাটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো জায়গা, ওখানে গাড়ি মাঝে মাঝে আসে, এরকম না যে অলওয়েজ গাড়ি রাস্তা মানে এরকম হাইওয়ে কোনো রোড না, এরপরেও কীভাবে গাড়ির নিচে পড়ে ওখানে মারা গেল এর কোনো বিষয় আমি বুঝলাম না। এবং সেই থেকে আমার বয়স এখন প্রায় আপনার 75-এর কাছাকাছি, এবং 75-80-র কাছাকাছি আমি যে কোনো সময় হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি চলে যেতে পারি। এরপরে আমি আর কোনোদিনও ওই হাজেরা খাতুন পড়ি অথবা আমার মানে আর ওই পাথর আমি কিছুই খুঁজে পাই নাই। ভাইদের উপরে আছে, ভাইরা চালাইতে আছে, ওদের উপরে এখনও চলতেছে। ছোটো 2 ভাই আছে, ওরা ব্যবসা বাণিজ্য করে টুকিটাকি, ওদের মাঝে চলতেছে। বড় ভাইয়াও চালায়, বড় ভাইয়ার ছেলে মেয়ে আছে তারা চালাইতেছে, বড় ভাইয়া মারা গেছে। আর ছোটো যে 2 ভাই আছে ওনাদের উপরেই আছি, ওদের ছেলে মেয়ে আছে তারা আমাদের দেখাশোনা করে। তো আমি আপনার এই গল্পগুলো আমার একেবারে ছোট যে ভাই আছে, ছোট ভাইয়ের বউয়ের মুখে, ছোট ভাইয়ের বউয়ের এই আমার ছোট ভাই একদম আমার যে একদম ছোট, ওর ছেলে মেয়ে আবার বিদেশ থাকে, সৌদি আরবে থাকে, ওই সৌদি আরবে থাকা আমার এক ভাতিজা মোবাইল পাঠিয়েছে তার মার জন্য, সেখানে আমি আপনার গল্পগুলো শুনলাম। তাই আমি এগুলো শুনতে পছন্দ করি। আমার ছোট ভাইয়ের বউ তখন আমার দিলাম, একদিন শুনলাম, শোনার পর আমার ভালো লাগলো, পরে আমার পরিবারের সবাই মিলে এটা আপনাকে লিখে পাঠালাম, যদি পারেন আপনি আমার গল্পটা পড়বেন। আমি জানি এটা হয়তো বিশ্বাস করা কঠিন, এটা কেউ বিশ্বাস করে না, আমি বাইরের মানুষের কথা কি বলবো, আমার ভাই, আমার ভাইয়ের বউ, এরাই এগুলো বিশ্বাস করে না। তো যাই হোক, আল্লাহ সাক্ষী আমি কোনোটাই মিথ্যা বলি না, এখানে অনেক কিছু আমি হাইড করছি, বলি নাই আপনাকে। বললে মানে যেটুকু আমার খুব বেশি নিষেধ ছিল ওইটুকু আমি বলি নাই, যেটুকু বলা উচিত বা মনে করি আমি অতটুকুই বলছি। আর আমি আপনাকে যে পুকুরের কথাটা বলেছিলাম, ওই পুকুরটা শেষ পর্যন্ত পুড়ে ফেলে ওখানে এখন বাড়িঘর হয়ে যায়, এই পুকুর কিন্তু এখন আর নাই। আর যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করুন, আমি আপনার বাবার নয় আপনার দাদার বয়সী হব। আপনার জন্য আমার দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।